তো আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে 19তম ক্লাস এটা শুরু করতে যাচ্ছি। তো শুরুতে আমি বলি যে আমাদের আজকে একটা নতুন সিবিএলএম আমরা 6টা কমপ্লিট করেছি। নতুন যেটা সেটা নিয়ে আমরা কাজ করব, সেটা হলো ডিজাইন এন্ড মডিফাই সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালস এন্ড রিসোর্সেস। তাহলে আমরা 7, 8, 9 এই তিনটা কিন্তু ট্রেনারের জন্য খুবই ইম্পর্টেন্ট। 7, 8, 9 আমরা যে প্রথম যখন সিএস নিয়ে আলোচনা করেছিলাম সেখানে যে 12টা মডিউল নিয়ে কথা বলেছি, সেই 12টা মডিউলের মধ্যে কিন্তু আমরা অকুপেশনাল স্পেসিফিক যে মডিউলগুলো আছে তার মধ্যে আমরা দেখেছিলাম যে পার্টিকুলারলি কিন্তু ট্রেনিং এর জন্য এই তিনটা সিবিএলএম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এর খুঁটিনাটি বিষয়গুলো আমাকে জানতে হবে, কারণ ওই ওরাল কোশ্চেনে ঘুরায় ফিরায় এই ধরনের প্রশ্নগুলো করবেই তারা। আর আমার যে এভিডেন্স তৈরি করতেও এটা বুঝে বুঝে আমাকে করা লাগবে। সেই জায়গাটায় আমরা যাচ্ছি। প্রথম যেটা সেটা বলছে ডিজাইন অ্যান্ড মডিফাই সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্সেস। তার মানে এই যে কম্পিটেন্সি বেসড ট্রেনিং, আমরা ট্রেডিশনাল ট্রেনিং থেকে কম্পিটেন্সি বেসড ট্রেনিং তো ডিফারেন্ট। তার এই সিবিটির ক্ষেত্রে কিন্তু লার্নিং ম্যাটেরিয়ালস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই যে ক্লাস ট্রেনিং এর ক্লাসগুলো করছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে আমার যে সিবিএলএম প্রত্যেকের কাছে পৌঁছাতে হচ্ছে, এভিডেন্সের বিষয়গুলো প্রত্যেকের কাছে থাকতে হচ্ছে। আমরা ক্লাস করার জন্য পাওয়ার পয়েন্ট ইউজ করে ক্লাস করছি, ক্লাস করার আগে পরে পিছনের কথা সামনের কথা সেই জিনিসগুলো নিয়ে অনেকভাবে ডিসকাস করছি। আরো কি কি রিসোর্স আমরা ব্যবহার করতে পারি, সেটা আমরা দেখব। এবং সেই লার্নিং ম্যাটেরিয়ালসটা তো আমি বলেছি যে টিচারদের একটা দায়িত্ব সেটা তৈরি করার জন্য। আমি ক্লাস করব, সেই ক্ষেত্রে আমাকে আমার লেসন প্ল্যান, সেশন প্ল্যান থেকে এভরিথিং আমাকে তৈরি করতে হবে এবং লার্নিং ম্যাটেরিয়ালস তো অবশ্যই। তো এই লার্নিং ম্যাটেরিয়ালস এবং রিসোর্স এই দুটা ব্যাপার আমার কি আছে, ডিজাইন অ্যান্ড মডিফাই। ডিজাইন অ্যান্ড মডিফাই কেন বলছি, আসলে যতবারই আমি নতুন করে কোনো কোর্স করতে যাব সবসময় আমি আপডেটটা নিয়েই কাজ করব। তাহলে আপডেটটা কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, অবশ্যই নতুন করে ডিজাইন করতে হবে। তবে এক্সিস্টিং যেটা আছে সেটাকে বেস করে আমরা করতে পারি। এক্সিস্টিং এর মধ্যে থেকে যেগুলো আমরা রাখতে পারি, যে নতুন নেক্সট যে কোর্সটা হবে সেই ক্ষেত্রে আমার যদি কোনো মডিফাইড কোনো কিছু না এসে থাকে তাহলে এক্সিস্টিংটা দিয়ে আমরা কাজ করতে পারি। আর মডিফাই আমি করব যদি এক্সিস্টিং আমাকে লেটেস্ট বিষয়টাকে কভার না করে। অর্থাৎ ইন্ডাস্ট্রি যে সিএস প্রতিনিয়ত পরিবর্তন করছে, আমরা গত ক্লাসে যেটা দেখেছি যে নিজেকে ডেভেলপ করতে হচ্ছে। কেন? প্রতিনিয়ত ইন্ডাস্ট্রি যে স্কিলের ব্যাপার আসে, অর্থাৎ মডার্ন যে মেশিনারিজ আছে সেই মেশিনারিজ গুলোর সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে হয়, এবং সেই ক্ষেত্রে কোর্সগুলোও মডিফাইড হতে থাকে। সুতরাং মডিফাইড যে কোর্স, সেই কোর্সে যদি আমি আবার কোনো ম্যাটেরিয়ালস কিভাবে তৈরি করব সেটা আমাকে এখানে জানতে হবে, সেটা আমার জানা দরকার। সেটাই, এটা কিভাবে ডিজাইন করব, কিভাবে মডিফাই করব সিবিটি লার্নিং ম্যাটেরিয়াল, সেটা নিয়ে আজকের আলোচনা। দেখা যাক এর ভিতরে কি আছে। তবে এই আজকের এই ক্লাসে যাওয়ার আগে গত ক্লাসের একটু বিষয় যেটা আলোচনা হচ্ছিল সেটা যে একটু দেখি যে কথাটা কি ছিল। সেই বিষয়টা ছিল মেইনটেইন এন্ড এনহ্যান্স প্রফেশনাল এন্ড টেকনিক্যাল কম্পিটেন্সি। গত ক্লাসে যেটা হয়েছিল, গত সিবিএলএম এ যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা, সেখানে কিন্তু পরিষ্কার ব্যাপার হচ্ছে যে আমরা বারবার বলছি যে আমার প্রফেশনাল এবং টেকনিক্যাল যে কম্পিটেন্সি সেটা প্রেজেন্ট কন্ডিশনটাকে বেস করে সেই আমরা প্রয়োজন হলে এনহ্যান্স করব, এটা বারবার বলছি। অর্থাৎ এক্সিস্টিংটার সঙ্গে খাপ খাওয়ানো, মেনটেন করে চলবো, এন্ড প্রয়োজন হলে আমাকে আরো সবসময় ফার্দার চিন্তা করতে হবে কিভাবে আমার এই জায়গাটা ইমপ্রুভ করানো যায়। আমি যে প্রফেশনে আসছি সেটা আমার ইমপ্রুভের মাধ্যমে অর্গানাইজেশন বেনিফিটেড হবে, আমিও বেনিফিটেড হব। এবং সেইখানে
দুটা বিষয় এখানে এসেছে, একটা প্রফেশনাল বিষয় আর একটা বলছে টেকনিক্যালের বিষয়। দুটার কম্পিটেন্সি আমাকে আনতে হবে। তার মানে দুটার ব্যাপারে আমাকে স্কিল, নলেজ এবং অ্যাটিটিউড, এইটা ইমপ্রুভ আমাকে করতে হবে। সেই জায়গাটা নিয়ে কথা বলেছি যে পার্সোনাল স্কিলের মধ্যে আমাকে দুটা, তার মধ্যে আবার দুটা ভাগে দেখাইছি। একটা আমার কোয়ালিফিকেশন এনহ্যান্স করতে হবে এখন যে অবস্থানে আছি। অর্থাৎ আমি বলি যে যে সাবজেক্ট নিয়ে এখন যে ট্রেডে কাজ করছে, যে টেকনোলজিতে কাজ করছে, যে সাবজেক্ট নিয়ে পড়াইতেছে, সেই সাবজেক্টের নলেজটাকে আমাকে বাড়াইতে হবে। এখন কেউ যদি ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট নিয়ে মানে তারা এনগেজ হয়ে থাকে, তাহলে সে এখন যে লেভেলে তার কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনকে ইনক্রিজ করার চেষ্টা করতে পারে। যদি কেউ জেনারেল লাইনে থেকে থাকে, হ্যাঁ ঠিক আছে, সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়াইতেছে, তাহলে সেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর উপরে সে যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএসসি কমপ্লিট করে থাকে, তাহলে সে এমএসসি করার জন্য সে চিন্তা করতে পারে। যদি কেউ যেমন ইকোনমিক্স, হ্যাঁ সোশ্যাল সায়েন্স নিয়ে করছে, তাহলে সে সেই লাইন থেকে চিন্তা করতে পারে। ঠিক আছে, এবং ওভারঅল সবার জন্য কি টিচিং মেথড সবার জন্যই রয়েছে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা, এইটা আমরা গত দিনও ক্লিয়ার করেছি, আবারও ক্লিয়ার করছি। এখানে আমাকে কালকে যেন একজন প্রশ্ন করেছিল, কালকে না আজকেই মনে হয়, তো সে কনফিউজ ছিলাম। আমি বারবার যেমন বলছিলাম যে লেভেল 4 লেভেল 4, অ্যাকচুয়ালি লেভেল 4 কথাটা কিন্তু আমার যে এনটিভিকিউএফ আছে সেটা হলো কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কটা কি হয়েছে, স্কিলের কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। সেখানে কিন্তু 1 থেকে 6টা লেভেল আছে, এর বাইরেও প্রিভাগ 1 আর প্রিভাগ 2 আছে। এই যে 6টা স্কিলের কথা বলছি, সেটা লেভেল 1 2 3 4 6, এইগুলো কিন্তু কমপ্লিটলি স্কিলের লেভেল। আর এইখানে যেটা আমরা বলছি মেথোডোলজির উপরে লেভেল 4 বা 5, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার। এর সঙ্গে কিন্তু কোনোভাবেই স্কিলকে মিলানো যাবে না। কেউ যদি মনে করে যে আমি এই কোর্স করেছি, হ্যাঁ প্যাডাগজি কোর্স, সেটাকে তো আমাকে বলছে লেভেল 4, তার মানে কি আমি স্কিল লেভেল 4 এ চলে গেছি? নো, কখনোই না। স্কিল লেভেল 4 কিন্তু একেবারে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এরকম করে যেতে হবে। এই যে এখন যেটা অনেকে আমরা বলছি যে আমার একটা মিনিমাম লেভেল স্কিল লেভেল থাকতে হবে স্কিলের উপরে, দেন আমি প্যাডাগজি লেভেল 4 এ যেতে পারি। বাট সেই প্যাডাগজি লেভেল 4 যেটা বলছি সেটা ওর সঙ্গে কম্পেয়ারেবল, যে ওই স্ট্যান্ডার্ডের মধ্যে মিল রেখে একটা জায়গায় সেট করেছে, কিন্তু সেটা কখনোই স্কিল লেভেল না। এটা কি ক্লিয়ার? সবাই একেবারে ক্লিয়ার হতে হবে, কিন্তু এই জায়গাটায় কোনোভাবেই ভুল চিন্তা করা যাবে না যে স্কিল লেভেল 4 আর এইখানে যে মেথোডোলজি 4, দুটা কিন্তু ডিফারেন্ট ব্যাপার। মেথোডোলজি যদি কেবলমাত্র আমাকে এই যে প্রফেশনাল কাজের সহযোগিতা করার জন্য বলা হচ্ছে, সেই জন্য আমরা এখানেও বলেছি যে এনহ্যান্স করতে গেলে আমি যদি টিচিং মেথডটাকে পরে আমি স্টাডি করতে চাই, হ্যাঁ আমার কোয়ালিফিকেশন এনহ্যান্স করতে চাই, সেটা আমরা করতে পারি। স্যার শোনেন, জি, প্যাচ লেগে যাচ্ছে। হ্যাঁ, কে প্যাচটা ছাড়াতে চাই, কি প্যাচটা হ্যাঁ সেটা বলতে হ্যাঁ, হবে। প্যাচটা হচ্ছে তো ওইটাই আর কি, যে আমি লেভেল 4 করছি, আর স্কিল লেভেল আমার কোথায় আছে, মানে আমার স্কিল লেভেলটা কোথায়? এই স্কিল লেভেল 1, মানে লেভেল 4 এ আমি আসতে গেলে আমাকে স্কিল লেভেল 1 করতে হবে নাকি? সেটা না, বলছে মেথোডোলজির ক্ষেত্রে। আর যে কোনো ক্ষেত্রে মানে এই স্কিলের ক্ষেত্রে বলছে আমি লেভেল 1 করার পরে আমি লেভেল 2 করতে পারি, গ্রাজুয়ালি যেতে পারি। আমি লেভেল 1 করে লেভেল 4 করার কোনো সুযোগ আমার নাই। না মানে স্কিল লেভেল নাই। আমি যদি মানে স্কিল লেভেল এবং মানে এই কি বলে আমার এই যে লেভেল, আমি লেভেল 4 যেটা আছে, এটা তো সাইমালটেনিয়াসলি মানে পাশাপাশি চলতে হবে, একটাকে বাদ দিয়ে। মানে আমি ওখানে স্কিল 1 এ থাকলে আমার এখানে আমি লেভেল 4 এ চলে আসলাম, এরপরে আমার যে এই যে মানে স্কিল গ্যাপ বা মানে এটা তো আমার মানে একটা স্টাডি গ্যাপের মধ্যে চলে আসলো না? না, ক্লিয়ার করে দিচ্ছি আবারও বলে দিচ্ছি। যেমন আমি কম্পিউটারের অপারেশনের উপরে কথার কথা লেভেল 1 করেছি, তাহলে কম্পিউটার অপারেশনের উপর লেভেল 2 করতে পারি। সেখানে কি আছে, কম্পিউটার অপারেশনের উপর কম্পিউটারে আমরা কি করেছি, এমএস ওয়ার্ড নিয়ে কাজ করেছি, এক্সেল নিয়ে কাজ করেছি, পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করেছি। আমার এখানে কোশ্চেন আছে, আমার এখানে কোশ্চেনটা হচ্ছে হলো যে লেভেল 4 সেটা হচ্ছে আমার ট্রেইনার এন্ড অ্যাসেসর,
রাইট। হ্যাঁ আমি বলি স্যার একটু, যে একজন ট্রেনার এবং একজন অ্যাসেসর তার মিনিমাম একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, যে তার এই জিনিসগুলো যদি সে মানে সেটা তার স্কিল লেভেল হোক অথবা তার মানে হলো এই প্রফেশনাল লেভেল হোক, যেই লেভেলই হোক, তাকে তো ওই মিনিমাম ওই লেভেলটাকে ক্রস করতে হবে। তার মানে কি, যে আমি স্কিল লেভেল বলতে যেটা বোঝানো হচ্ছে, যে স্কিল লেভেল আমার কোন স্কিল, আমার এই ট্রেনার হিসেবে তো আমার টোটালটার উপরে আমার একটা স্কিলের মানে থাকতে হবে, মানে থাকতে হবে যে আমি যদি ট্রেনার হিসেবে আমি আমি শুধু শুধু কেন আমি মানে কম্পিউটার উপরে যাব, আমার মানে আমার মানে একজন ট্রেনার হিসেবে তো আমার অনেকগুলো বিষয় তো চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে কি স্যার গ্যাপ হয়ে রইলো না? আমি এখানে আসে আমার খালি প্যাচ লাগতেছে যে আমি ট্রেনার কিন্তু আমার স্কিল লেভেল সিম্পল একটা থাকতে হবে, যে কম্পিউটার মানে লার্নিং এর উপরে। কারণ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ থাকবে না অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, এবার এবার আর একটু ক্লিয়ার করে বলি। ভালো প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে আমরা যে মানে কোয়ালিটি অ্যাসিওর করার ক্ষেত্রে যে সব কথাগুলো আমি বলেছিলাম, তার মধ্যে বলা আছে যে ট্রেনিং যিনি দিবেন মানে ক্লাস জীবনে নিবেন, সেই স্কিল 1 স্কিল 2 যে ক্লাসগুলো করাবেন, হ্যাঁ, ট্রেনার হবেন বা অ্যাসেসমেন্ট করবেন, তাকেও কি করতে হবে, তাকে কোয়ালিফাইড হতে হবে। ওই টিচারকে কোয়ালিফাইড হতে হবে। কিভাবে কোয়ালিফাইড হবে? সে টিচার এমনি এমনি তার ইঞ্জিনিয়ারিং লাইনের হোক বা জেনারেল লাইনের হোক, সে হয়তো গ্রাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, সেটা হতে পারে। তার পাশাপাশি তাকে থাকতে হবে কি, এই এই যে মানে মেথডোলজি উপরে তার নলেজ থাকতে হবে। এই মেথডোলজির নলেজটা হলো টিচারের মেথডোলজি নলেজ যদি থাকে তাহলেই সে কেবল ট্রেনার হতে পারবে, আদারওয়াইজ নট। এই যে জায়গাটায় বলেছে, সেই ট্রেনার হওয়ার ক্ষেত্রে তার এই স্পেশাল নলেজটা নেয়ার ব্যবস্থা করা হয়েছে। বাট এমনি যে স্কিল লেভেল, সেটা তার লেভেল 1 আছে, তাহলে এখন সে কোন লেভেলের সে টিচার হতে পারে? সে কিন্তু আসলে লেভেল 1 দিয়ে লেভেল 1 এর টিচার হতে পারবে না। লেভেল 1 এর পরে এই এমনি এই কোর্স করলেও তাকে তখন যখন সে লেভেল 2 কমপ্লিট করবে, লেভেল 2, তখন কিন্তু স্কিল লেভেল 2 প্লাস এই যে লেভেল 4 যেটা করলো মেথডোলজির উপর, এই দুটো থাকলে সে লেভেল 1 এর টিচার হতে পারবে, আদারওয়াইজ সে লেভেল 1 এর টিচার হতে পারবে না। টিচার হতে পারবে না? আমার টিচার মানে তো ট্রেনার নাকি, না ট্রেনার আলাদা? ট্রেনার বা টিচার। আচ্ছা, ইভেন সে যদি লেভেল 3 কমপ্লিট করে, তাহলে সে লেভেল 2 এর জন্য ট্রেনার হতে পারবে। তাহলে শুধু 1 2 3 করে যে 2 বা 1 এর ট্রেনার হবে, নো। সে একাধারে স্কিলের একটা লেভেল আপ থাকতে হবে, প্লাস টিচারের এই মেথডোলজি কোর্সটাও তার করা থাকতে হবে। এই দুটো জিনিস তার কমপ্লিট না থাকলে সে টিচার হিসেবে কাজ করতে পারবে না। আচ্ছা স্যার, এখানে আমার তাহলে আর একটা কোশ্চেন আসলো আর কি। আমরা যেখানে পড়ছি আর কি, আমাদের ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের অনেকে আছে টেকনিক্যাল মানে সাইডে লেখাপড়া করা, অনেকে আছে জেনারেল সাইডে। এখন আমি যখন এই সিবিটি সিস্টেমে আমি যখন এই ট্রেনার হতে চাচ্ছি আর কি, সেই ক্ষেত্রে যে জেনারেল লাইনে, তাহলে তার জন্য মানে কি ধরনের মেথোডোলজি, আর যে টেকনিক্যাল লাইনে তার জন্য কি মেথোডোলজি? আমি যে একই মানে ট্রেনিংটা আমি এখানে করতেছি, আমি ট্রেনার হচ্ছি আর কি, তাহলে পরে আমরা কি দুজন একই মানে ভিন্ন ভিন্ন ইয়েতে আমরা লেখাপড়া করেছি, তাহলে পরে কি আমরা এই মেথোডোলজির মধ্যে পড়লে পরে কি আমরা সব একরকম হয়ে যাব? আমরা কি একটা মানে আমাদের মোল্ড করে কি একটা জায়গাতে আনা হচ্ছে, নাকি আমাদের ভিন্ন? আমি জেনারেল লাইনে, তাহলে আমাকে জেনারেল লাইনে স্পেশালিস্ট করা হচ্ছে, আমি টেকনিক্যাল লাইনে স্পেশালিস্ট হচ্ছি, না বিষয়টা মানে কোন দিকে যাচ্ছে? আচ্ছা, এখন আরো অন্য আরেকটা ভাবে বলি যে ইন এডিশন অফ দ্যাট, সে কথার কথা পলিটেকনিকের টিচার, এইখানে পলিটেকনিকের টিচারদের ক্ষেত্রেও বলতেছে যে লেভেল 4 এই যে মেথডোলজি, এটা তার কমপ্লিট করা থাকার জন্য তারা এখন সাজেস্ট করতেছে। এবং এই ক্ষেত্রে পলিটেকনিকের টিচারের কোয়ালিফিকেশন কি, তাদের কিন্তু ওই সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা বিএসসি ইঞ্জিনিয়ার থেকে সে সাবজেক্টগুলো পড়াচ্ছে, বা এমএসসি ইঞ্জিনিয়ার সে সাবজেক্টগুলো পড়াচ্ছে, তার সঙ্গে যদি এই মেথডোলজি তার জানা থাকে, তাহলে এই প্রসেস ফলো করে সে ওই জায়গাটায় উপকার দিতে পারবে সিস্টেমের। বাট বেসিক্যালি এইখানে কিন্তু আরো একটু জিনিস আছে, যে ফিউচারে একটা ট্রেন্ড আছে, চেষ্টা চলতেছে যে পলিটেকনিকের যে কোর্স গুলো আছে সেটার মধ্যেও এইটাকে মার্জ করানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, কতগুলো
অকুপেশনের প্রত্যেকটা অকুপেশন ধরে 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 ওরা ওইখানে স্কিল লেভেল 1 2 3 এইগুলো ঢুকানোর জন্য কিন্তু বোর্ড এই সিলেবাস নিয়ে কাজ করছে। এখনো এইগুলো হয় নাই, কিছু কিছু করেছে, যেমন ঢাকা পলিটেকনিক কিছু করেছে, কিছু প্রাইভেট পলিটেকনিক করেছে। হ্যাঁ, আমি একটু বলি, বলেন। দ্যাট মিন্স হচ্ছে লেভেল 4 টা হচ্ছে প্যাডাগজি, যেটাকে বলতে completely. দ্যাট মিন্স একটা টিচার সিভিলের হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, কিভাবে মাস্টারি করবে সেই ট্রেনিংটা বেসিক্যালি এখানে দেওয়া হচ্ছে, আমি যেটা মিন করি আর কি। রাইট। এবং অ্যাসেসর হওয়ার জন্য কমন যে জিনিসগুলো আছে, এই কমন জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। লেভেল 1 to 4 বা অন্য লেভেলের সাথে সম্পর্কযুক্ত না, এটা জাস্ট হচ্ছে আপনার ট্রেনার জন্য বেসিক যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো হচ্ছে লেভেল 4 এ দেওয়া হয়। আর লেভেল 2 লেভেল 3 যেটা বললো যে স্কিলের জন্য আপনি যে কোনো সাবজেক্ট স্কিল হইতে পারেন, স্কিলের জন্য যেমন কম্পিউটার স্কিল হলে লেভেল 1 করলেন, এরপরে আবার পার্সন যাবেন, লেভেল 2 যাবেন, তারপরে 3 যাবেন, এরকম করে যাবেন। কিন্তু 4টা বেসিক্যালি হচ্ছে প্যাডাগজিক্যাল, দ্যাট মিন্স ট্রেনিং পারপাস বা অ্যাসেসর পারপাসের জন্য সব সাবজেক্টের জন্য। যেমন আমি ফিজিক্সে মাস্টারি করবো, আমার যে গুণগুলো থাকবে, আমি সিভিলে মাস্টারি করলে আমার সেই গুণগুলো কোন গুণগুলো থাকবে, এটার মধ্যে বিশ্লেষণ করছে, আমি যেটা বুঝছি আর না, একেবারে ঠিক কথাই বলেছেন যে টিচার হিসেবে, টিচার হলেই তাকে এই কোর্সটা জানা থাকতে হবে। দেন সে হয়তো আপনি বলতে পারেন যে ট্রেডিশনাল সিস্টেমে তো এইটা বাধ্যতামূলক না। এখন ট্রেডিশনাল সিস্টেমে যদি বাধ্যতামূলক করে দেয় তাহলে কি করবেন? তাহলে তো আপনাকে করতে হবে, এই বাধ্যতামূলক করতেছে এনএসডিআই গ্রাজুয়ালি। হ্যাঁ, ফারুক যে কথাটা বলতেছে যে আমরা এই জন্য কনফিউজড হয়ে গেছে, কারণ ট্রেডিশনাল সিস্টেমে আরেকটা এই মেথোডোলজির উপরে কিন্তু ক্লাস হতো, যেমন ডিপ ইনটেক, হ্যাঁ, বেসিক ইনটেক, সেখানেও কিন্তু মেথোডোলজি নিয়ে কিন্তু আলোচনা করেছে, কাজ করেছে। হ্যাঁ, তাহলে ওইটা করবে না এটা করবে, এরকম একটা প্রশ্ন। তো এই সব বিষয় নিয়ে হয়তো উপরে আরো সিদ্ধান্ত নিবে। তবে গ্রাজুয়ালি এইটার উপরে ইন্টারেস্টেড হচ্ছে যে এটা সিবিটি নিয়ে হচ্ছে, এই টেকনিক্যাল লাইনে অন্তত টিচার হিসেবে কাজ করে। আমি যেমন বললাম যে আমি এখন অ্যাসেসর, কথার কথা যে অ্যাসেসর হবে, এখন সে কেউ যদি লেভেল 1 কমপ্লিট করেছে স্কিলের উপরে আর এই ট্রেনিংটা করেছে, এখন কিন্তু সে অ্যাসেসমেন্ট করতে পারে, লেভেল 1 এর করতে পারে। হ্যাঁ, তবে গ্রাজুয়ালি যেটা বলে যে একটা স্কিল লেভেল হায়ার করে করতে হবে। আর একটু মনে হয় কনফিউশন কিছুটা হলো দূর হয়েছে, মানে একদম পুরোপুরি না হতে পারে, বাট আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। কিন্তু এইটুকু ক্লিয়ার যে এই লেভেল 4 কিন্তু কোনোভাবে স্কিল লেভেল 4 হিসাবে ট্রিট করা ঠিক না, মানে ইকুইভ্যালেন্স ধরতেছে অন্য কারণে। না, হ্যাঁ, এখন কিছুটা হলে পারে, মানে একটা আইডিয়া দিলে পারে। আমি যেটা বলি আর কি, যেটা আমি বুঝতে পেরেছি আর কি, বা আমার যেটা মানে ইয়েটা, সেটা হচ্ছে যে যেটা যে আমি যখন এখানে যে আমি ট্রেনার বা আমি অ্যাসেসর, ট্রেনার এবং অ্যাসেসর, তাহলে পরে সেটা হলো যে জেনারেল লাইন হোক বা যে কোনো লাইনই হোক, আমি একজন ট্রেনার হিসাবে যদি আমি যদি কোথাও মানে কোয়ালিফাই করতে চাই, তাহলে পরে আমার যদি এই মানে যে ট্রেনার হিসেবে যে মানে যে এই মানে 12টা যে আমার মানে লার্নিং ম্যাটেরিয়াল, এটা যদি আমি পড়ি, এটা পড়ার পরে আমার ওই ইয়াটা তৈরি হলো আর কি, অর্থাৎ আমার ভিতরে সেই গুণটা বা যোগ্যতাটা তৈরি হলো। আমি হটিবার আমি মানে করতে পারি জেনারেল লাইনের টিচার অথবা করতে পারি টেকনিক্যাল লাইনের টিচার, তাই নাকি? মানে যেমন আমি যদি একজন পলিটেকনিকের দিকে যেতে চাই, তাহলে তার জন্য যে টেকনিক্যাল মানে গুণগুলো থাকে বা যে টেকনিক্যাল সাবজেক্টগুলো তার জানতে হবে, নোহাত থাকতে হবে। আবার কেউ যদি মনে করে যে না আমি জেনারেল লাইনে লেখাপড়া করবো, তো আমি স্কুল কলেজে লেখাপড়া টিচার হিসেবে, কিন্তু যেইখানে সে যাক তার ওই সাবজেক্ট গুলো ভিন্ন, কিন্তু যে হ্যাঁ মানে সিস্টেমটা হলো যে এই মেথোডোলজির মাধ্যমে তাকে করতে হবে। জি জি, ক্লিয়ার। হ্যাঁ, মেথডটা তাকে হতে হবে। সেইজন্য সে যে সাবজেক্টে পড়াবে তার ওই সাবজেক্ট গুলো ভিন্ন, ওই সাবজেক্ট গুলো আবার সাবজেক্ট নলেজ আলাদা, রাইট, আলাদা আছে, রাইট। স্যার, হ্যাঁ স্যার, আপনাদের আলোচনায় পুরোটাই ক্লিয়ার, আমি শুধু একটা বিষয় স্যার ক্লিয়ার হব, সেটা হলো এই যে লেভেল 4, আমি বলছি এটা প্রফেশনাল, শুধু সিবিটির এই লেভেল 1 2 3 ট্রেনারদের জন্য। এটা কি জেনারেল এবং টেকনিক্যালের যে প্যাডাগজিক্যাল আছে স্যার, এবং জেনারেলের যে স্যার নিয়মে যে শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ, এইগুলোর ভিতরে পড়বে না? বুনিয়াদী প্রশিক্ষণের ক্ষেত্রে এর অনেক কিছু আছে, এই ধরনের অনেকগুলো জিনিস আছে। ওখানেও তো স্যার একজন টিচার হলে পারে তাকে ওই প্রশিক্ষণগুলো করা লাগে। হ্যাঁ, এবং মাস্টার ট্রেনার হওয়ার জন্য তার জন্য আলাদা একটা প্রশিক্ষণ তাকে করা লাগে। এই ইনফ্যাক্ট এইটা কি তাহলে শুধু সিবিটির জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা স্পেশালি সিবিটির জন্য। আমি আরেকটু ক্লিয়ার করি।
এই যে আমাদের যিনি সচিব এখন আছেন, তাই না, আমিনুর রহমান না, উনি তো আমিনুল ইসলাম, উনি কিন্তু ওনারা কিন্তু এই লেভেল 4 বা 5 কমপ্লিট করা আছে এই প্যাডাগজির বিদেশ থেকে। উনি কিন্তু ইংলিশের ইংলিশ সাবজেক্টের উপরে ওনার অনার্স মাস্টার করা। উনি কিন্তু বিদেশেও যে কিন্তু ওই এই লেভেল 4 বা 5 প্যাডাগজি কোর্স উনি করেছেন। তো ওই যে কেন উনি করেছেন, এবং এই জায়গাটা থেকে আমি বলতে চাচ্ছি যে বাইরে কিন্তু বিদেশে কিন্তু অন্য জেনারেল সাবজেক্টের উপরেও এই সিবিটি স্টাইলের পড়ানোর ব্যবস্থাগুলো হয়ে গেছে। আমাদের দেশেও এই মানে টেকনিক্যাল সাবজেক্টের উপরে এটা হয়েছে, বাট জেনারেল গুলোকেও এটা মার্চ করতেছে। বলা হচ্ছে যে মানে বিকিউএফ একটা করছে, বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। তাহলে বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক যখন করি তখন টেকনিক্যাল এডুকেশন, মাদ্রাসা এডুকেশন, জেনারেল এডুকেশন সবগুলো কিন্তু ওই একটা প্যারালাল অবস্থানে চলে আসবে, যে এইটা করলে এটা ডিপ্লোমা ইকুইভ্যালেন্সি কি হবে, অমুক হবে তমক হবে, সব এক জায়গায় সেটিং হবে। কোনো না কোনো স্যার আমাদের দেশে স্যার আপনি যেটা বলছেন হয়তো অদূর ভবিষ্যতে হবে বা হলে ভালো হয়, কিন্তু হবে কিনা স্যার সংশয় প্রকাশ করছে এই জন্যই যে আমাদের দেশে তিনমুখী এখনো শিক্ষা তিনমুখী, আবার এই একটা ঢুকলো লেভেল, এখন স্যার চারমুখী হয়ে গেল। না হোক, কিন্তু আমরা যেটা একটা জিনিস বুঝি যে এনএসডিএ যেটা গঠিত হয়েছে, এনএসডিএ একটা পাওয়ারফুল কমিটি, তারা বিভিন্ন ভাবে এটা অ্যাডাপ্ট করে ফেলবে কোনো না কোনো। এখন স্যার পারবে কিনা, পারলে পার সবার জন্যই মঙ্গল, কারণ স্যার আমাদের এই যে চারমুখী যে শিক্ষা, না অন্য দেশে যেহেতু পেরেছে, আমি দুই একটা বিকিউএফ এর উপরে কিছু ওয়ার্কশপ হয়েছিল, আমি গেছিলাম সেখানে একটা থাকা অবস্থায়, সেখানে আমি দেখেছিলাম যে অনেকে এটাকে এগ্রি করছে, বাট প্রজেক্ট তো এখন দেখা যাক কি হয়। আমরা এইদিকে আচ্ছা, এটা নিয়ে অনেক কথাবার্তা, কিন্তু আমরা এখন যারা অন্তত এইখানে যারা আছি, এরা আমরা প্রত্যেকেই কনফার্ম হলাম যে না, লেভেল 1 2 3 4 6 পর্যন্ত এটা স্কিলের জন্য আলাদা এক জিনিস, আর মেথোডোলজি উপরে আমরা কাজ শিখছি, যেটাকে ইকুইভ্যালেন্ট হিসেবে 4 এ কনসিডার করতেছে, সেটা কিন্তু স্কিল 4 নয়। ক্লিয়ার? এই জন্য আমরা এখানে যখন এনহ্যান্স কোয়ালিফিকেশন বলেছি এই প্রফেশনালের ক্ষেত্রে, তাহলে আমরা যেমন এই গতদিন মান্নান ভাই বললেন যে আমি পিএইচডি করব, আমি কেন লেভেল 5 করতে যাব? হ্যাঁ, আপনি যে কোনোটাই করতে পারেন, ইট ডাজ নট এ ম্যাটার, কিন্তু বুঝতে হবে যে গোলের সঙ্গে আপনার অর্গানাইজেশনের গোলের সঙ্গে আপনার গোলটাকে মানে অ্যাকোয়েন্টেড হতে হবে, এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে, এবং সেটা নিয়ে আপনি পার্সোনাল আপনি করতে পারেন, সেটা অর্গানাইজেশনের বিষয়ে নাও আসতে পারেন, অর্গানাইজেশন আপনার সাপোর্ট না করলেও করতে পারেন, আপনি ছুটি নিয়ে চলে করতে পারেন, আরো প্রসেস আছে। কিন্তু অর্গানাইজেশন সবসময় চাইবে যে অর্গানাইজেশনের গোলের দিকে যাওয়ার জন্য তার সঙ্গে যারা জড়িত এমপ্লয়ি আছে তারা জানি সেটার সঙ্গে কোইনসাইড করে চলে। তো ইন দ্যাট সেন্স আমি বললাম যে যে কেউ এই কোয়ালিফিকেশন এনহ্যান্স করার ক্ষেত্রে হতে পারে, সেটা বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে পারে, মাস্টার্স অন্য সাবজেক্ট হতে পারে, লেভেল 4 কথার কথা, বা লেভেল 5 অ্যাজ উই লাইক বেস্ট। তাহলে এইটা একটা কোয়ালিফিকেশন এনহ্যান্সের জায়গাটা গেছে, যাতে ফিউচারে আমি ফিট হতে পারি অন্যান্য কাজের জন্য, আরো বেটার কাজের জন্য, বেটার ম্যানেজমেন্টের জন্য। ইন এডিশন অফ দ্যাট, সেখানে আমরা বলেছি আর একটা বিষয় যে সেখানে হতে পারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, ইন্ডাস্ট্রি ভিজিট, বা কোনো কনফারেন্স, কোনো সেমিনার বা সিম্পোজিয়াম, সেই জায়গায় আমি অংশগ্রহণ করতে পারি, সেটার মাধ্যমে আমি আমার প্রফেশনাল স্কিল বাড়াতে পারি। কারণ আমার লিডারশিপ গ্রো হবে, আমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়বে, আমি যে কোনো জায়গার সঙ্গে আমি অ্যাডজাস্ট করার মতন অ্যাবিলিটি আমার মধ্যে বাড়বে, যে কোনো সিচুয়েশন ট্যাকেল করার মতন অ্যাবিলিটি বাড়বে, যেসব বিষয় নিয়ে সেই সংক্রান্ত যে কোনো একটা জিনিস আমরা শিখবো। তাহলে এই দুটা ব্যাপার প্রফেশনালি ক্লিয়ার করেছি আমরা। এইখানে স্কিল লেভেল 1 to 4 এর কিছু আসবে যাবে না, এই 4 হলে মেথোডোলজি এটা কোয়ালিফিকেশনের সঙ্গে রিলেট করে। এরপরে যেটা বলেছে টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান, হ্যাঁ এই জায়গায় আমার যদি লেভেল 1 করা থাকে তাহলে আমি আরেকটা স্কিল
বাড়াইতে চাই, আমি লেভেল 2 তে যাব, লেভেল 3 তে যাব, এবং একটা অংশ বিশেষও হতে পারে। আমার লেভেল 2 যে পুরাটা যাবে তা কিন্তু না, কারণ আমরা বলছি যে একটা কমপ্লিট করলে এক জিনিস একটা পাবো কম্পিটেন্ট হিসাবে, আর যদি অংশ বিশেষ করে করে যাই তাহলে এটা এসওএ দেবে, স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট, সার্টিফিকেটটা দেবে, সেটা দিবে কি স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। আমি 5টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে কমপ্লিট করলেই পরে কথার কথা আমাকে, বা 2টা ইউনিট অফ কম্পিটেন্সি কমপ্লিট করলে তো ওই কোর্সটা কমপ্লিট হবে, আমি একটা কমপ্লিট করলাম এই মাসে, আমার সময় নাই, সুযোগ নাই, আমি ওদের সঙ্গে কমিউনিকেট করে আমি একটার উপরে করে রাখলাম, একটা ইউনিট অ্যাডভান্স করে রাখলাম, হ্যাঁ, সেখানে আমাকে একটা সার্টিফিকেট দেবে, এসএ বলে যেটা, এসওএ, হ্যাঁ, স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট, মানে আমি যা অর্জন করলাম তার একটা বর্ণনা ওখানে থাকে, স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। তার মানে ওখানে আমার ওই জিনিসের উপর স্কিল কতটুকু, নলেজ কতটুকু, অ্যাটিটিউড কতটুকু হয়েছে, হ্যাঁ, সেইটা কম্পিটেন্ট হলো কিনা, এইটা ইনফরমেশন থাকে ওই স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্টে। সো আমি সেই জায়গাটাতে আমরা স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা ওই জায়গাটা চুজ করব। আর একটা হলো এট দ্য সেম টাইম কোনো আপগ্রেড স্কিলের ব্যাপারে আমি কোনো জায়গায় ইন্ডাস্ট্রি ভিজিট করতে পারি বা লাইক দিস। সো এই দুটা ফর্মের মধ্যে কিন্তু দুটা বিষয় ইনক্লুডেড করা আছে, সুতরাং আমরা সেইভাবেই আগাবো, সেইভাবে আমরা ফিল আপ করবো। ওই বইটার মধ্যে কিন্তু এই সংক্রান্ত আরো ইনফরমেশন ক্লিয়ার করে দেওয়া আছে, এবং আমরা যে এভিডেন্স এটা ফিল আপ করতে যে আমরা ফিল আপ করা অংশটা দেখে নিজের মতন করে করব, তাহলে হবে কি নিজে যেটা চাই সেটাকে এক্সপ্রেস করতে পারবো। অ্যাসেসমেন্ট যখন হবে, অ্যাসেসর যখন কমপ্লিট হবে, তখন আমি তাকে স্যাটিসফাইড করতে পারবো। ক্লিয়ার? আমরা তাহলে বিগত বিষয় নিয়ে আলোচনা করেছি, যদি কোনো ল্যাবস্কেপ থেকে ইনশাআল্লাহ এটুকু ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের আজকের টপিকের মধ্যে যে লার্নিং আউটকাম আছে, আমরা কিন্তু লার্নিং আউটকাম নিয়ে কথা বলেছি এর আগে। তো এই লার্নিং আউটকামের মধ্যে কয়টা লার্নিং আউটকাম এখানে দেখতে পাচ্ছি? এখানে 5টা লার্নিং আউটকাম। আমরা দেখি যে 5টা কি কি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি এই যে ডিজাইন করব, তাই না? হ্যাঁ, আমাদের যে রিসোর্স আছে সেইগুলোর বিষয় নিয়ে আমরা, হ্যাঁ, যদি ডিজাইন করতে যাই তাহলে আমাকে অ্যানালাইজ করা লাগবে। অ্যানালাইজ এক্সিস্টিং লার্নিং ম্যাটেরিয়ালস এন্ড রিলেভেন্ট রিসোর্স, বলছে যে যেটা অলরেডি আমার আছে এই সেট ইয়াতে তৈরি করা আছে, সেটা নিয়ে আমরা এক্সিস্টিং যেটা, সেটা আমরা দেখব যে সেটা আমাদের বর্তমান ইন্ডাস্ট্রির যে লেটেস্ট যে সিএস সেটাকে মার্চ করে কিনা, কভার করে কিনা। যদি কভার করে তাহলে তো হয়ে গেল, যদি না করে তাহলে আমাকে নতুন জিনিসগুলো আমাকে বের করতে হবে খুঁজে। আমার যে এক্সিস্টিং ম্যাটেরিয়ালস কি কি আছে, আমার যে এক্সিস্টিং রিসোর্স কি আছে, সেগুলোর যদি কোনো পরিবর্তন করা লাগতে পারে, দেখি ভালো না থাকে, কোয়ালিটিপূর্ণ না থাকে, তাহলে তো আমাকে ঠিক করতে হবে, ওটা চেঞ্জ করতে হবে। সেটা আমরা অ্যানালাইজ করব প্রথমে, সেটা একটা লার্নিং আউটকাম। দ্বিতীয় লার্নিং আউটকাম, অ্যাডাপ্ট এক্সিস্টিং সোর্সেস। এখন আমি যেহেতু নতুনটা যেটা তৈরি করব, সেটাকে আমার এক্সিস্টিং যেটা কভার করে সেইটাকে আমি যুক্ত করব, অ্যাড করব, আর যেটা নতুন সেটা ইন এডিশন করব। ডেভেলপ নিউ রিসোর্স, এইগুলোর মাধ্যমে আমি এরপরে নতুন রিসোর্স তৈরি করে ফেলবো। রিভিউ লার্নিং ম্যাটেরিয়ালস, এবং তৈরি করার পরে আবার রিভিউ করব কোনো ল্যাবস গ্যাপস আছে কিনা, এন্ড ফাইনালি ইভ্যালুয়েট দ্য ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট প্রসেস, এবং শেষে এটা ইভ্যালুয়েট করব। এই হলো 5টা লার্নিং আউটকাম। আমরা দেখি কতটুকু যেতে পারি আজকে আলোচনায়। আমরা প্রথম যেটা, হ্যাঁ কিছু বলবেন কেউ? আচ্ছা, অ্যানালাইজ করতে যাওয়ার আগে 2-1টা কথা বলেছে, এই কথাগুলো কিন্তু আমরা জানি। আমরা বিগত সময়ে কিন্তু সিএস কি, হ্যাঁ, কারিকুলাম ডকুমেন্ট সিডি কি, এই দুটা জিনিস কিন্তু আমরা আগেই সংজ্ঞা জেনে আসছি, ভালো করেই জানি। সিএসটা অলওয়েজ ইন্ডাস্ট্রি, সিএস মানেই হলো সেটা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, বারবার বলা আছে, এটা হলো ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, আমরা। তো এই জায়গাটাকে বলেছে যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডকে সংক্ষেপে আমরা যদি বলি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস বললেই বুঝতে হবে যে এটা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, অন্য কিছু না। এবং এই জায়গাটায় এটার সংজ্ঞায় কিন্তু একদম পরিষ্কার যে এই সিএসটা কি। এক কথা এটুকু মনে রাখতে হবে যে ইন্ডাস্ট্রি ডিমান্ডেড স্পেসিফিকেশন অফ পারফরমেন্স। আমি এর আগেও বলেছি যে একটা পারফরমেন্সের একটা স্পেসিফিকেশন, এবং অবশ্যই সেটা ইন্ডাস্ট্রি ডিমান্ডেড।
এইটুকু কথা যদি লেখা যায় তাহলেও কিন্তু মানে এনাফ, অনেক ক্ষেত্রে এনাফ, যে ইন্ডাস্ট্রি ডিমান্ডেড স্পেসিফিকেশন অফ পারফরমেন্স। হ্যাঁ, তারপরে স্পেসিফিকেশন অফ পারফরমেন্স এর স্পেসিফিকেশনটা কি, পারফরমেন্সটা কি, অন্য কিছু জানতে চাইতে পারে। বাট কেউ যদি সরাসরি বলে যে এক লাইনে উত্তর দেয়, সেটা কিন্তু এটুকু বলতে পারে যে ইন্ডাস্ট্রি ডিমান্ডেড স্পেসিফিকেশন অফ পারফরমেন্স, যেটা কি করছে, হুইচ সেট আউট দ্য স্কিল, নলেজ এন্ড অ্যাটিটিউড। এটার সঙ্গে এটার মধ্যে সেট করা আছে কোনটা, ওই যে কি পরিমাণের স্কিল লাগবে, কি পরিমাণের নলেজ থাকতে হবে, কি পরিমাণের অ্যাটিটিউড থাকবে ওই এমপ্লয়ের ওই পার্টিকুলার টাস্কের জন্য, কাজের জন্য, সেই কথাটা বলছে। এবং এইখানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কিন্তু আসলে ইউনিটস অফ কম্পিটেন্সিস, মানে অনেকগুলো ইউনিট নিয়ে গঠিত। অর্থাৎ একটা ট্রেডের উপরে যদি আমি চিন্তা করি যে সেই জিনিস ট্রেডের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি থাকে, সেই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড একাধিক ইউনিট অফ কম্পিটেন্সি থাকে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যেটা বললাম যে এই যে মেথোডোলজি, মানে টিচার এবং অ্যাসেসর হিসেবে আমরা যে কোর্সটা করতে চাচ্ছি, সেই কোর্সটার ক্ষেত্রে যে সিএস, সেই সিএস এ দেখেছি যে আমাদের 12টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। তেমনি ভাবে যে অকুপেশন, যে কোনো স্কিল লেভেল 1, একটা লেভেল 1 এ হয়তো মোর দ্যান 2 ইউনিট অফ কম্পিটেন্সি আছে, আমরা সেটা আলাদা আলাদা দেখতে পারি। তার মানে একাধিক ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে এটা কিন্তু গঠিত। এবং এইখানে বলছে যে ওই ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে মূল বিষয়টা হলো এলিমেন্টস অফ কম্পিটেন্সি। আবার বলি যে ওই প্রত্যেকটা কম্পিটেন্সির মধ্যে মেইন যে বিষয়টা সেটা হলো এলিমেন্টস অফ কম্পিটেন্সি। হ্যাঁ, যেখানে কি করতেছে, যেখানে যার মধ্যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, রেঞ্জ ভেরিয়েবল আছে এবং এভিডেন্স গাইড আছে। ওই শুধু এলিমেন্টস অফ কম্পিটেন্সি না, এলিমেন্টস অফ কম্পিটেন্সির সঙ্গে অবশ্যই পারফরমেন্স ক্রাইটেরিয়া, খেয়াল আছে নিশ্চয়ই যে এলিমেন্টস এর সঙ্গে পারফরমেন্স ক্রাইটেরিয়া আমরা বুঝতে পারি যে কি কি জিনিস শিখবো, ওখানের মধ্যে স্কিল, নলেজ, অ্যাটিটিউড সবকিছু ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া উল্লেখ করা আছে। এট দ্য সেম টাইম রেঞ্জ অফ ভেরিয়েবল ওখানে আছে। এট দ্য সেম টাইম কি করে এভিডেন্স ইয়া হবে, পাবো আমরা, তার মানে আমি কি সংগ্রহ করব, হ্যাঁ, যে কম্পিটেন্টের ব্যাপারে যে প্রুফ গুলো সংগ্রহ করব, সেটাকে আমরা এভিডেন্স বলছি। সেই এভিডেন্স গাইডে বলা আছে কিভাবে এই এভিডেন্স গুলো তৈরি করতে হবে, কিভাবে জাজ করতে হবে, কিভাবে এটার দ্বারা সার্টিফাইড হবে সে। তাহলে সোজা কথা, এটা যদি ভিতরের কথা আর একটু জানলাম, কেউ যদি আরো বেশি বলে জানতে চায় তখন আমাকে ওই কথাগুলো বলতে হবে। বাট ইন জেনারেল আমরা বুঝি যে কম্পিটেন্সের সংজ্ঞাটাকে যদি কেউ এটুকু বলে তাহলেও তাকে কিন্তু কাটতে পারবে না কোনোভাবে, যে কি ইন্ডাস্ট্রি ডিমান্ডেড স্পেসিফিকেশন অফ পারফরমেন্স। ওই যে স্পেসিফিকেশন, যে স্পেসিফিকেশনের মধ্যে বলা আছে যার টাইটেলটা কি, নেমটা কি, তারপরে কত ঘন্টা সে পড়াবে, তারপরে সে তার এলিমেন্টস গুলো কি, তার প্রায় পারফরমেন্স ক্রাইটেরিয়া কি, তার ডিটেইলস ডেসক্রিপশন কি, এই ব্যাপারে ডেসক্রিপশনটা আছে, তারপরে তার রেঞ্জ অফ ভেরিয়েবল আছে, তারপরে তার এই যে এভিডেন্স গাইড সম্বন্ধে বলা আছে, তার অ্যাক্রিডিটেশন সম্বন্ধে বলা আছে। তাহলে সবকিছু একটা স্পেসিফিকেশন। আমি যেমন বললাম যে আমি একটা কম্পিউটার কিনবো, তাহলে কম্পিউটারের জন্য একটা স্পেসিফিকেশন চিন্তা করতে পারি। তাহলে সেই কম্পিউটারের স্পেসিফিকেশন কি, সেই কম্পিউটারটা, হ্যাঁ, প্রসেসর কত কি মানের হবে, হার্ড ডিস্ক কোন মানের হবে, র্যাম কোন মানের হবে, এর সব বর্ণনা কিন্তু ওই স্পেসিফিকেশনের মধ্যে থাকে। তাহলে ইন্ডাস্ট্রি ডিমান্ডেড যে স্পেসিফিকেশন অফ পারফরমেন্স, এই কথাটাতে কিন্তু বোঝা যাচ্ছে ওই স্পেসিফিকেশন অফ পারফরমেন্সের মধ্যে এই সব কথাগুলো বলা থাকে, যে তার রিকোয়ার্ড স্কিল, নলেজ, অ্যাটিটিউড কি হবে, এলিমেন্টস গুলো কি হবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া কি হবে, রেঞ্জ অফ ভেরিয়েবল কি হবে, এভিডেন্স গাইড কি হবে, সব ওই কথার মধ্যে বলা থাকে। আশা করি এরপরে যেখান থেকেই আসুক না কেন, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংজ্ঞা অন্যভাবে দেখে লিখতে যে যদি সময়ও লেগে যায়, হ্যাঁ, অনেক সময় নাই, তখন অন্তত ইনিশিয়ালি এই কথাটুকু লিখে দিয়ে আসলেই হবে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি ডিমান্ডেড স্পেসিফিকেশন অফ পারফরমেন্স। হ্যাঁ, তার সঙ্গে যদি এডিশনাল বলতে পারি সেটা পরে বলবো, বাট এইটুকু লিখবো। ওই পরে যদি বলতে পারি হুইচ সেট আউট দ্য স্কিল, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড রিকোয়ার্ড টু অপারেট এফিসিয়েন্টলি ইন এমপ্লয়মেন্ট, বা তার সঙ্গে ওই কথাগুলো নিজের মতন করে লিখলে হবে, এই কথাগুলো বাংলাও লিখে দিলে হবে। এবার চলে আসি যে কারিকুলাম ডকুমেন্টটা কি। কারিকুলাম ডকুমেন্ট
হ্যাঁ স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ শিওর। স্যার এই কম্পিটেন্স স্ট্যান্ডার্ড যেটা সিএস, এটা কি ইন্ডাস্ট্রির যারা তারা কি এটা মানে তৈরি করে? তৈরি করছেন? অবশ্যই অবশ্যই, তাহলে আমরা করি না, এটা তারা করে। এটা স্যার কত বছর পর পর এটা কি স্যার ই করা হয়, মানে না রিভিউ এটা করা হয়? না, এরা এরা এটা সুনির্দিষ্ট করে নাই যে কত বছর পর পর। এমনি সাধারণত আমাদের যেটা ধরে নেওয়া হয় যে 5 বছর পর পর আমাদের এই ইয়াগুলো চেঞ্জ হয়। তবে যে জায়গায় র্যাপিড চেঞ্জ হয় সেটার জন্য তারা 1 বছর পরেও করতে পারে। কারণ স্যার টেকনোলজি তো প্রতিনিয়তই আপডেট হচ্ছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সেই ক্ষেত্রে স্কিলের যে চাহিদা, মানে লেভেল 1 যা ছিল, লেভেল 2 তে যা ছিল, 3 তে যা ছিল, এইগুলো কি স্যার যেমন ভার্সন গুলো যেমন চেঞ্জ হয়, আমি স্যার কম্পিউটারের কথাই যেমন বলি, আমি হয়তো এখন যে ভার্সনে শিখতেছি সেটা আমার লেভেল 1 এ আছে, এমএস ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট, সেটা দেখাচ্ছে ভার্সন 10। তো ওই বইটা দেওয়া বা থাকে, তাহলে এটা স্যার সামনের বছরে 10 থাকলো না, হ্যাঁ চলে আসছে, চেঞ্জ হতে পারে, সেটাই বললাম যে তার কি আমার ওই বইটা যদি না চেঞ্জ হয় তাহলে তো স্যার ম্যাচ করবে না। মানে যেটা বলছি যে বই চেঞ্জ বলতে তো একটা মিনিমাম সময় লাগে। ইচ্ছে করলে তো মানে আজকে চেঞ্জ হচ্ছে কালকে চেঞ্জ করে ফেলতে পারে না। তো যেটা বলা হচ্ছে যে এই যে যেসব জায়গায় ছোট ছোট গ্যাপ আছে সেই গ্যাপগুলো কিন্তু গ্রাজুয়ালি ইমপ্রুভ করে নিতে পারে। কথার কথা, আমার টিচার যখন ক্লাস নিবে লেটেস্ট জিনিসগুলো সেখানে ইনকর্পোরেট করে দিতে পারে চাইলেই, এবং সেই টিচার কি করবে? স্যার বেসিক জিনিস তো আমাদের চেঞ্জ হবে না। না, বেসিক মূল যে থিমটা সেটা তো চেঞ্জ হবে না। না, বেসিক জিনিসটা চেঞ্জ হবে, যে অল্প কিছু চেঞ্জ থাকবে, সেগুলো একটু জাস্ট হ্যাঁ সেটা হইতে বিভিন্ন ভাবে নিজেকে ইমপ্রুভ করাইতে হবে। হ্যাঁ, নিজেকে যেমন ইমপ্রুভ করাতে হবে, নিজের টিচার ইমপ্রুভ হলে ছাত্ররা ওখান থেকে জেনে নিবে। এই জন্য তো আমাদের এই যে প্রফেশনাল চেঞ্জের কথা বলছি, স্কিলের চেঞ্জের কথা বলছি, ইন্ডাস্ট্রি ভিজিটের কথা বলছি, সেইখান থেকে লেটেস্ট কি আসতেছে সেই নলেজ গুলো নিচ্ছি, নিয়ে ছেলেদেরকে আবার দিচ্ছি। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো কিন্তু চলে আসছে। সুতরাং কিছু ল্যাব থাকবেই, সেটা অ্যাডাপ্ট করবে যখন যেখানে চাকরিতে ঢুকবে। যেটুকু যদি কোনো কিছু কম বেশি থাকে তারা তাকে ট্রেন্ড আপ করে নিবে, একটা সার্টেন পিরিয়ড পরে এটা করে নিবে। তাহলে এখন মোট কথা ক্লিয়ার হইলাম যে এটা কিন্তু স্ট্যান্ডার্ড, যেটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সেটা অবশ্যই ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এবং এটা ইন্ডাস্ট্রিতেই তৈরি করে। আইএসসির যারা যুক্ত আছে এবং আরো যারা এক্সপার্ট আছে তারা মিলে এটা করে থাকে জব ধরে ধরে। সেটা প্রসিডিওর আছে। আমরা আরেকটা জায়গায় পরে যাই, ওই যে বললাম যে আরো নতুন যে সিবিএলএম গুলো আছে সেগুলো নিয়ে ঢুকলে বুঝতে পারতো। এটা কমিউনিকেশনটা করে কে? বোর্ড? এই সিএস এর ব্যাপারে স্যার না, সিএস এর ব্যাপারে ওই যে আইএসসির একজন প্রতিনিধি থাকে। এই যে আমরা এখন যদি কারিকুলাম ডকুমেন্টের কথা বলি, এইখান থেকে কিছু কনসেপশন আসবে। সেখানে কিন্তু এই যে একটা কথা বলেছে যে তাহলে কারিকুলামটা কি? ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন অফ এ সেট অফ কম্পিটেন্সিস। ঠিক আছে, এটারও একটা সংক্ষিপ্ত ভাবে যদি কেউ এটুকু লেখে যে কারিকুলাম ডকুমেন্ট কি? ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন অফ এ সেট অফ কম্পিটেন্সিস। মানে আগে যেটা আমরা এমনি থাম রুলে যদি বলি যে সিলেবাস আর কারিকুলাম কিন্তু এক জিনিস না। সিলেবাস একটা অংশ, কি কি পড়াবো, আর কারিকুলামে কিন্তু সমস্ত কিছু এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, কে পড়াবে, কিভাবে পড়াবে, কতটুকু পড়াবে, কত সময় ধরে পড়াবে, কোন কোন ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে কাজ করবে, তার স্কিল, নলেজ, অ্যাটিটিউড কি হবে, এভরিথিং এর মধ্যে বর্ণনায় থাকে। তো আমরা অত ডিটেলসে না যে আমরা খালি এই ইনিশিয়ালি যেটা বলি যে যদি সংজ্ঞা আসে তাহলে ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন অফ এ সেট অফ কম্পিটেন্সিস, এটুকু বলবো। ওখানে যেটুকু যেমন বলছি ইন্ডাস্ট্রি ডিমান্ডেড এক্সপ্রেশন অফ পারফরমেন্স, সিমিলারলি যদি আমরা বলি ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন অফ এ সেট অফ কম্পিটেন্সিস, তাহলেও এটা মানে উত্তরটা রিসিভ করবে। আন্ডার দ্য NTBQF, these competencies are usually written as unit of competency in the competency standard document. আচ্ছা, these standards are endorsed by relevant industry skill council, ISC। আবারও বলছি যে ISC, তাহলে ISC এটাকে এন্ডোর্স করবে। আমি এই কারিকুলামটা তৈরি করলাম, ঠিক আছে, কারিকুলামটা তো অবশ্যই সিএস এর ওই যে এলিমেন্ট ধরে ধরে আমরা কিন্তু এই যে আমরা একটু আগে যে কয়টা লার্নিং আউটকাম বললাম, 5টা লার্নিং আউটকাম বললাম না? এই যে 5টা লার্নিং আউটকামের কথা আমরা বললাম,
এই পাঁচটা কিন্তু একেবারেই সিএস এর মধ্যে যে এলিমেন্টস লেখা আছে ওই পাঁচটা হুবহু এরকমই আছে, ওই এলিমেন্টস কে হুবহু এখানে আমার লার্নিং আউটকামে নিয়ে আসছে। একটু কথা বুঝতে পারছি? এখন নিয়ে যে আসছি এবং তার স্কিল অ্যাটিটিউড সবকিছু কভার করে কিনা এবং এটাকে লেটেস্ট জিনিসকে কভার করে কিনা, এই জন্য গুলো আলাদা এসসিডিসি বলে কমিটি আছে, আলাদা আলাদা দুটো কমিটি আছে। এর আগে আমরা ওই ইয়াতে যখন বললাম কি জানি কোয়ালিটি অ্যাসুরেন্সের আলোচনা আমরা কিন্তু বলেছিলাম যে কমিটি আছে দুটা, সেই দুটা কমিটি তার মধ্যে এই একটা আইএসসির একজন মেম্বারকে কিন্তু এই যখন কারিকুলাম ডেভেলপ করা হয় তখন কিন্তু সে থাকবে, এবং শুধু থাকবেই না, মেম্বার হিসাবে সে কিন্তু পাওয়ারফুল মেম্বার, সে এনরোজ করবে, সে হলো ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ। সুতরাং সে মিলায় দেখবে যে না, আমি একটা অকুপেশন লেভেল 1 যে সিএস করলো, সিডি করলো, সেই সিডি আমাদের সিএস এর সঙ্গে ম্যাচ করে কিনা, সে সবকিছু মিলায় দেখে যদি মনে করে হ্যাঁ এভরিথিং ওকে, দেন সে এনরোজ করবে। যখন সে এনরোজ করবে তখনই সেই এটা কারিকুলাম ডকুমেন্ট হিসেবে দিতে হবে, সেই অনুযায়ী সে কাজ করবে। এখন সিবিটি সিস্টেমে ওই যে কারিকুলাম ডকুমেন্টে বললাম তো অন্য সব কিছু আসবে, শুধু ওই স্কিল নলেজ কি কি করলাম শুধু তা না, সে কত সময় ধরে পড়াবে, এর কে পড়াবে, কে এটাকে এভালুয়েশন করবে, এর ক্রাইটেরিয়া কি হবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হলো কিনা, এভরিথিং, এবং কোন কোন সেন্টারে এটা অ্যাসেসমেন্ট হবে, এর সব কিছু ওখানে মেনশন থাকে, মানে কোন টাইপের সেন্টারে। হ্যাঁ, সুতরাং সবকিছু ওই আমার কারিকুলাম ডকুমেন্টে থাকে। আমরা পরে দেখবো আর একটু। তো আমরা মনে হয় মোটামুটি দুটা জিনিসে অনেকটা সময় নিয়েছি, বাট এটা ঘুরে ফিরে অনেক আগেও আলোচনা করছি, এখন আবার আলোচনা করছি, হয়তো পরে আরো আছে আবার। হ্যাঁ, কিন্তু আবারও থাকলে কথা এক। ক্লিয়ার দুটা জিনিস? জি স্যার। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে নেক্সট যে জায়গাটা আসি, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলতেছে সেটা হলো কি, প্রোভাইডেড ইনফরমেশন অফ এ কারিকুলাম ডকুমেন্ট। তাহলে কারিকুলাম ডকুমেন্টের মধ্যে কি থাকে? ওই যে একটু আগে বললাম যে একটা কারিকুলাম ডকুমেন্টে অনেক কিছু থাকে। আসলে ওই সিএসএ মধ্যেও যে এরকম বিষয় থাকে ঠিক একই ধারাবাহিকতা এখানে আছে। যেমন নেম, হ্যাঁ, নেম এন্ড নাম্বার অফ দা মডিউল, হ্যাঁ, আর ইউনিট অফ কম্পিটেন্সি। কারণ নেম তো থাকবেই, মেইন নেমটা থাকে, তারপরে হয়তো কোড নাম্বারটা থাকে, তাই না? তারপরে ওই যে নমিনাল ডেলিভারি আওয়ার, কত সময় লাগবে, তাহলে ওখানে নমিনাল আওয়ার লেখা ছিল, আর এখানে নমিনাল ডেলিভারি আওয়ার, মানে আমাকে যেটা সিএস এ যেটা দেখে আসছিলাম নমিনাল আওয়ার, সেটাই এখানে নমিনাল ডেলিভারি আওয়ার হুবহু এখানে আসছে। জেনারেল ডেসক্রিপশন অফ দা পারপাস অফ দা মডিউল, ওখানেও কিন্তু ডেসক্রিপশন আছে, এখানেও সেই জেনারেল ডেসক্রিপশনটা থাকতে হবে। হ্যাঁ, প্রি রিকুইজিট নলেজ এন্ড স্কিল, ওই যে এখানেও ওখানে যে নলেজের কথা বলা আছে এখানেও সেটা মেনশন করা থাকতে পারে যে এই কোর্সটা করতে গেলে, যেমন লেভেল 2 করতে গেলে লেভেল 1 এর নলেজ এবং স্কিল থাকতে হবে, তাহলে সেইখানে প্রি রিকুইজিট নলেজ এবং স্কিল মেনশন করা থাকতে হয়। রিলেশনশিপ টু দা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, ওই যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সির সঙ্গে রিলেশনটা আসলো কিনা, দ্যাট ইজ ওই যে এলিমেন্ট আমরা দেখেছি সিএসএ, সিমিলারলি এইখানে সেটা লার্নিং আউটকাম হিসেবে আসছে কিনা, তার পারফরমেন্স ক্রাইটেরিয়া এইখানে আসছে কিনা পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো দেখে। সামারি অফ দা অ্যাসেসমেন্ট, ওই যে কিভাবে অ্যাসেসমেন্ট করবে তার সামারিটাও এখানে মেনশন করা থাকে, কতগুলো কোন পদ্ধতিতে করবে, কেমনে কি করবে ইত্যাদি। ডিটেইল ডেসক্রিপশন অফ দা লার্নিং আউটকাম, ওই লার্নিং আউটকাম ডিটেইল ডেসক্রিপশনটা থাকবে। ডেসক্রিপশন অফ how the module and or unit of competency might be delivered, কি ডেলিভার করবে ডিটেইল, সেই কথাটাও এখানে আছে। এখানে মোটামুটি এরকম কয়েকটা পয়েন্ট এখান থেকে দেখে লিখে দিব ইনশাআল্লাহ। ধারণাটা আসছে, এর সঙ্গে কথাটা লিখতে অসুবিধা হবে না আশা করি। আমরা এরপরে আসতে যাচ্ছি, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করা, সেই ক্ষেত্রে আমরা ওই সম্বন্ধে ওই ধারণাগুলো নিলাম, ওই শব্দগুলো জানলাম। হ্যাঁ, তা এখন লার্নিং ম্যাটেরিয়ালসটা কি জিনিস? এখন লার্নিং ম্যাটেরিয়ালসটা কিন্তু আসলে এই যে আমাদের হাতে যেমন একটা সিবিএলএম আছে, সিবিএলএমটা উভয়ের জন্য দরকার, ট্রেইনারের জন্য দরকার, ট্রেনিজের জন্য দরকার। ট্রেইনার এটা একটা যেমন গাইড হিসেবে ব্যবহার করবে, ইউজার ট্রেনিজ
সেটা কি ডেলিভারি ইনস্ট্রাকশন হিসেবে সে এটা পাবে, গ্রহণ করবে। এবং এখানে ইম্পর্টেন্স লার্নিং ম্যাটেরিয়ালস ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্ট হচ্ছে স্টুডেন্টরা জানবে যে তার নলেজ, স্কিল এবং অ্যাবিলিটি, হ্যাঁ, সেটা কি লেভেলে হওয়া উচিত, এবং এইটাকে কিন্তু মনিটর করবে যে ট্রেনার, সেও কিন্তু মনিটর করবে যে সেই লেভেল পর্যন্ত যাচ্ছে কিনা, হ্যাঁ, বিষয়গুলো। তাহলে এখানে trainer should always think about his her learner before providing learning materials. হ্যাঁ, তাকে লার্নিং ম্যাটেরিয়াল দেওয়ার আগে তার লার্নার সম্বন্ধে তার বুঝতে হবে, জানতে হবে যে লার্নারটা কোন লেভেলের লার্নার কি অ্যাডাল্ট লার্নার, নাকি এটা মানে গ্রামে তার লিটারেসি কম আছে, বেশি আছে। আমরা যেমন ইনক্লুসিভিটির মধ্যে যে বিষয়গুলো পড়েছি, যে লার্নার ভ্যারাইটিস হতে পারে, তাহলে সেই লার্নার সম্বন্ধে তার ধারণা থাকতে হবে যে আমার এখন যে ক্লাসটা আমি নিব, যে ম্যাটেরিয়ালসটা আমি যাদের জন্য তৈরি করব, হ্যাঁ, তারা কোন লেভেলে, তার ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে তাকে চিন্তা করতে হবে, দেন সেইভাবে লার্নিং ম্যাটেরিয়ালসটা তৈরি করতে হবে। A trainer should identify the need of developing new teaching and training materials. Trainer can classify their materials according to the needs and requirement of learners. A lesson plan can be one of the effective materials. তাহলে লেসন প্ল্যানও কিন্তু একটা লার্নিং ম্যাটেরিয়ালস। আমরা যদি ক্লাস করাইতে যাই, তাহলে আমি কবে কোন ক্লাস করব, এগুলো কিন্তু একটা প্ল্যান আমার থাকতে হবে, সেই প্ল্যান অনুযায়ী আমাকে যাইতে হবে। সুতরাং লেসন প্ল্যানও একটা লার্নিং ম্যাটেরিয়ালস। একটু একটা কথা বলি একটু আর কি এখানে একটা কোশ্চেন। আচ্ছা, এই যে লার্নিং ম্যাটেরিয়াল তো এটা তো আমার তো সিলেক্টেড করা থাকবে যে আমার যখন লার্নিং ইয়েতে যে আমার যে সিস্টেমে এটা তৈরি করা হবে, যে লার্নিং ডকুমেন্টসটা আর কি, মানে যেটা কারিকুলাম ডকুমেন্ট যেটা আর কি, ওই কারিকুলাম ডকুমেন্টসটা তো এটা হলো ফিক্সড করা আছে না, যে এটা তো আর মানে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে মানে যদি ওই বোর্ড যখন বসে চেঞ্জ করবে সেটা ভিন্ন জিনিস, আমি হ্যাঁ মডিফাই করতে পারবে। কিন্তু এখানে লার্নিং ম্যাটেরিয়ালসটা তো এটা ফিক্স করা যে এই জিনিসগুলো পড়াবো, কিন্তু সেই পড়ানোটা কিভাবে পড়াবো। এখন মানে এখানে তো আমি তো কোনো কিছু মানে বলছে যে দুটো জিনিসই হবে, যেমন এই যে আমরা যেমন সিবিএলএম দিলাম, এটা কিন্তু একটা লার্নিং ম্যাটেরিয়ালস। আমরা দেখবো যে কি লার্নিং ম্যাটেরিয়ালস হিসেবে আছে আমার পরেই কথাগুলো না, কিন্তু সেটা তো আমার তো এটা ফিক্সড করা যে আমাকে এই জিনিস এখানে আমি কোনো এডিশন বা অল্টারনেশন করতে পারবো না। আমাকে ফিক্সড করে ফিক্সড দেওয়া আছে যে এইগুলো পড়াইতে হবে। এবং সেই পড়ানোর পদ্ধতিটা কি হবে সেটা কি বোঝাচ্ছে যে মানে সেটা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু আজকে যেটা করাইতে চাচ্ছি এইখানে এই মুহূর্তে, সেটা কিন্তু ওই যে লার্নিং ম্যাটেরিয়ালস ডেভেলপ করার কিন্তু একটা উদ্দেশ্য আমাদের। হ্যাঁ, এটা আমরা এখন হয়তো ফিক্সডটা আমি করাচ্ছি, কিন্তু যদি কখনো আমি লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করার ব্যাপারে আমি নিয়োজিত হই, তাহলে আমি কিভাবে করব, সেই আইডিয়াটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন স্যার ক্লিয়ার হয়েছে স্যার। জি স্যার, ঠিক আছে কি ফারুক? জি জি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা দেখি যে লার্নিং রিসোর্স ম্যাটেরিয়ালস এর কথা আর একটু পরে আরো আসবে। আমরা একটু রিসোর্স গুলো কি ধরনের রিসোর্স আমরা ব্যবহার করে থাকি টিচিং এর ক্ষেত্রে। আমরা বলছি যে টেক্সট বুক, সেটা প্রিন্টেড হতে পারে, ডিজিটাল হতে পারে, হ্যাঁ, ওয়ার্কবুক, ওয়ার্কশিট, এগুলো আমাদের কম বেশি সবারই জানা। তারপরে ম্যানিপুলেটিভ ব্লগস, বিটস এটসেট্রা, বিভিন্ন রকমের ব্লগ থাকতে পারে, বিভিন্ন রকমের ছোট ছোট বিষয় থাকতে পারে। হ্যাঁ, ম্যানিপুলেটিভ আকারে এটাকে আমরা প্রেজেন্ট করি বোঝানোর জন্য। এডুকেটর, হ্যাঁ, ওয়ার্কশপ, তাহলে সে ওইভাবে এডুকেটর ওয়ার্কশপ তৈরি করবে। নন ফিকশন বুকস, হ্যাঁ, যেগুলো মানে যেগুলো বিষয়ভিত্তিক বইগুলো, সেইগুলো আমরা দেখতে পারি। পোস্টার্স, বিভিন্ন পোস্টার বানায় আমরা কিন্তু এই ইয়ার জন্য ক্লাসরুমে কিন্তু সেট করতে পারি, ওয়ার্কশপে কিন্তু সেট করতে পারি। পোস্টার দেখে সে শিখে মানুষ, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইত্যাদি। এটা তার মানে কি যে রিসোর্সটা তো মানে ওয়ান কাইন্ড অফ লার্নিং ম্যাটেরিয়াল।
হ্যাঁ, লার্নিং এর পারপাজে তো এটা ইউজ হবে। রিসোর্সটা হচ্ছে যে অবশ্যই। ওই লার্নিং ম্যাটেরিয়াল। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ। রিসোর্স লার্নিং ম্যাটেরিয়াল হবে কেন? দুটো দুই জিনিস না? না লার্নিং ম্যাটেরিয়াল না, এখন যে আমি বলি যেমন এই যে টেক্সট বুক বইটা কি, এটা এটা লার্নিং ম্যাটেরিয়ালস হিসেবে আসতেছে না, এখান থেকে হ্যাঁ। শিখতেছি না, জি জি তাই না? ওয়ার্কবুক ব্যবহার করছি না লার্নিং স্যার। ম্যাটেরিয়ালস হিসেবে, ওটা পাওয়ার লার্নিং পয়েন্ট ম্যাটেরিয়াল। প্রেজেন্টেশন করছি, এগুলো তো হতে পারে। পোস্টার গুলো কি লার্নিং ম্যাটেরিয়ালস হতে পারে না? অবশ্যই পারে, সেখান থেকে তো আমরা শিখছি, এটা রিসোর্স হিসেবে ব্যবহার করছি, বাট লার্নিং ম্যাটেরিয়ালসও বটে। আমি ওই আমার লার্নিং ম্যাটেরিয়ালসটাকে যখন আমি আমার মানে ট্রেনারদের Learning জন্য purpose আরো use করি। হ্যাঁ যখন আমি এটা তাকে বোঝানোর জন্য মানে একেবারে ইয়া হিসাবে একেবারে মানে তাকে প্রেজেন্টেশন করে দেখাচ্ছি আর কি, যে যে জিনিসগুলোতে মানে রিসোর্স হিসাবে কাজ করতে চাই তার জন্য আরো বেশি মানে জ্ঞানমূলক ভাবে কাজ করতে চাই। জি জি স্যার, ক্লিয়ার। এটা 14 নম্বর পেজ। আমরা 16 নম্বর পেজে হচ্ছে হোয়াই ইউজ লার্নিং রিসোর্সেস, আমরা কেন লার্নিং রিসোর্স গুলো ইউজ করি। এটা একটা এইড হিসেবে লার্নিং প্রসেসের এইড মানে সাহায্যকারী হিসেবে কাজ করছে লার্নিং প্রসেসের ক্ষেত্রে, হ্যাঁ, লার্নিং ঘটার ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে এটা বেনিফিট পাচ্ছে ইনস্ট্রাক্টর আর সামথিং দ্যাট মাস্ট বি ইউজড অল টাইম। সবসময় এটা একবার তৈরি করলে কিন্তু অন্য সময় আমরা ব্যবহার করতে পারি। দে মাস্ট ফ্যাসিলিটেট দ্য স্টুডেন্ট লার্নিং। কিভাবে? অ্যারাউজ অ্যান্ড মেইনটেইন ইন্টারেস্ট। তাহলে আমি ভালো ভালো এরকম রিসোর্স যদি ইউজ করি তাহলে কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে, তাই না? লার্নার কিন্তু ওইটা দেখে ওইটা ওই অ্যাট্রাকশন গ্রো করে, হ্যাঁ, ওইটা মেইনটেইন করার মাধ্যমে সে ইন্টারেস্টেড হচ্ছে, পড়ার ব্যাপারে আগ্রহ তার মধ্যে তৈরি হচ্ছে। এফিসিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভনেস অফ সিবিটি সিস্টেমে এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ব্যবস্থা। আমি যদি কিছু জিনিস, জি স্যার একটু ইন্টারাপ্ট করতে চাই আবার, এখানে হোয়াই ইউজ লার্নিং ম্যাটেরিয়াল আর আপনি বলতেছেন লার্নিং রিসোর্সে, মানে একই জিনিস তো না? হ্যাঁ ওই যে আমাদের বইয়েতে 17 পেজ 16 পেজে লেখা আছে যে হোয়াই ইউজ লার্নিং ম্যাটেরিয়াল। হ্যাঁ একই। আচ্ছা, ছেড়ে এই জিনিস তার মানে ওটার সাথে মিলে গেছে। ওকে, অসুবিধা নেই। আর তার সিম্পলিফাই ইনস্ট্রাকশন, অনেক সময় অনেক ইনস্ট্রাকশন সিম্পলিফাই, যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমি ভাগ ভাগ করে বোল্ড করে কিছু কিছু জিনিস এনে দেখাচ্ছি, বইয়ের সবকিছু আনি নাই, মেইন জিনিসগুলো এনে দেখাচ্ছি, তাহলে সিম্পলিফাই করতে পারতেছি যে এটার পরে এটা, ওটার পরে এটা, এটা ইত্যাদি। তারপরে এইড রিটেনশন, স্টিমুলেট অ্যাক্টিভ থিঙ্কিং, এই যে অ্যাক্টিভ থিঙ্কিং করার ব্যাপারে যে স্টিমুলেট করা হচ্ছে, অ্যাক্সিলারেট লার্নিং অ্যাজ মোর সেন্স আর ইনভলভড, এই ইত্যাদিগুলো আমাকে আমরা বলছি যে এটা একটা এইড হিসেবে আমরা ব্যবহার করতে পারি, একটা প্রসেস, লার্নিং প্রসেস। আমরা এই যে জিনিসটা দেখাচ্ছি, এই লার্নিং এইখানে যেটা আমরা দেখাচ্ছি লিঙ্কেজ বিটুইন সিএস অ্যান্ড সিডি, এই যে সিএস থেকে সিডি আসছে তার একটা লিঙ্কেজের একটা পিকচার এখানে দেখাচ্ছি, সবাই এটা দেখতে পাচ্ছে, বইটাও তো আছে মনে হয় 16 নম্বর পেজে। হ্যাঁ, এইখানে কিন্তু আমরা খেয়াল করলে দেখব যে দুই ধরনের লার্নিং ম্যাটেরিয়ালস সিবিএলএম তৈরি হয়েছে এখানে, দুই রকমের, এই আরো চিহ্ন দিয়ে, একটা এই দিক একটা এই দিক। একটা বলছে ইনস্ট্রাকশন ফর ট্রেনিজ আর একটা হচ্ছে ইনস্ট্রাক্টর গাইড। তাহলে ইনস্ট্রাক্টর গাইড হিসেবে একটা থাকতে পারে, আর একটা স্টুডেন্টের জন্য সিবিএলএম থাকতে পারে। তা আমরা এইটা কিভাবে তৈরি হচ্ছে, প্রথমে বলছে একদম প্রথমে এই যে এনডোর্সড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, কি বলছে? এনডোর্স কে করবে? এনডোর্সটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে আসছে, এনডোর্স করছে, তাহলে মানে আমরা আইএসসি প্রতিনিধিকে, হ্যাঁ আইএসসি প্রতিনিধি কিন্তু এটাকে এনডোর্স করছে, না করলে আমার এই ডকুমেন্ট হিসেবে পরিগণিত হবে না। তাহলে সিএস এনডোর্স করে আমার এই কাজটা আমরা পেলাম হলো। দেন এখানে বলছে কোয়ালিফিকেশন, অ্যাক্রিডিটেশন, ডকুমেন্ট। তাহলে ওইটা আমার কোন লেভেলের একটা ডকুমেন্ট হইলো, এর কোয়ালিফিকেশনটা কি? এটা কি লেভেল 1 এর জন্য, স্কিল লেভেল 1 না স্কিল লেভেল 2, নাকি মেথোডোলজি 4 না 5 ইত্যাদি, কিন্তু আমরা এখানে এনশিওর করি ওইখান থেকে। হ্যাঁ, তারপর আমরা এখানে আসছে আর বলছে লার্নিং ডিজাইন ডকুমেন্ট, এরপরে সেটা তো ডিজাইন করতে পারি, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, কেমনে যাবে ইত্যাদি, ডিজাইনটা করা হলো, মানে বিষয় ঠিক করার পরে এটা ডিজাইনিং করলাম।
ওই ডিজাইনিং এর বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এখন যেটা করছি ডিজাইন করার ক্ষেত্রে আমরা দেখবো সেই জায়গাটায় ডিজাইনটা কিভাবে হচ্ছে। এই যে ডকুমেন্ট অফ কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস, এই যে সংক্ষেপে হচ্ছে সিবিএলএমস ইউজড টু সাপোর্ট ট্রেনিং ডেলিভারি। এইখানে কি থাকবে সিবিএলএম এর মধ্যে মেইন কি থাকে, পরীক্ষা আসে কিন্তু জানতে চায় যে সিবিএলএম এর মধ্যে মেইন কম্পোনেন্ট গুলো কি কি। তাহলে মেইন কম্পোনেন্ট গুলোর মধ্যে একটা হচ্ছে বলা হচ্ছে ইনফরমেশন শিট। হ্যাঁ, ইনফরমেশন শিট একটা বড় দাগে যদি বলি তাহলে ইনফরমেশন শিট, জব শিট, তারপরে অ্যাক্টিভিটি শিট এবং অ্যাসেসমেন্ট শিট। এই যে চারটা কথা বলেছে, চারটা বলি বা তিনটা করি, তার ভিতরে যে আবার একটু দেখবো সেখানে আরেকটু অন্যভাবে লেখা আছে জব শিট, স্পেসিফিক শিট। ওখানে তিনটা বলা আছে, একটা হলো ইনফরমেশন শিট, জব শিট, স্পেসিফিক শিট। আর এইখানে লিখেছে যে ইনফরমেশন শিট, জব শিট, অ্যাক্টিভিটি শিট, অ্যাসেসমেন্ট এই শিট, এগুলো দিলেও হবে, একই কথা, সমস্যা নেই। এবং ইনফরমেশনের সঙ্গে শিটের সঙ্গে সেলফ চেক থাকে এবং অ্যান্সার থাকে। আমরা দেখেছি ইনফরমেশন শিট যেগুলো কি কি বিষয় নিয়ে আমরা পড়েছি সেটা ইনফরমেশন শিটে থাকে, পড়ার শেষে প্রশ্ন থাকে যেটাকে আমরা সেলফ চেক বলছে এবং তার পাশাপাশি অ্যান্সার দেওয়া আছে। পুরাটা ধরে ইনফরমেশন শিট হিসেবে ট্রিটেড হচ্ছে। জব শিট, স্পেসিফিক শিট দুটা মিলে একটা বলেছে। জব শিট একটা, স্পেসিফিক শিট আলাদাও বলতে পারে, জব শিট, স্পেসিফিক শিট। এই মিলত এইটা হলো মেইন ইনফরমেশন শিট, জব শিট, স্পেসিফিক শিট। এর সঙ্গে আমার অ্যাক্টিভিটি শিট, অ্যাসেসমেন্ট শিট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট শিট আছে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট শিট, তাহলে ফরমেটিভ কেন? ফরমেটিভ বলতে আমরা বুঝাচ্ছি যখন আমরা এই ট্রেনিং করাইতে থাকবো তখন যে অ্যাসেসমেন্ট গুলো হবে, যেমন আমি গত কয়েকদিন ধরে একটা পরীক্ষা নিয়েছি, হ্যাঁ, সেটা কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আবার এই ট্রেনিং শেষ হয়ে গেলে, একদম সব শেষ হয়ে গেলে আমি যখন আমার পারফরমেন্স নিজে চেক করব, চেক করে যদি বুঝি হ্যাঁ আমার এই সব আইডিয়া আমার হয়ে গেছে, তখন যে অ্যাসেসমেন্টটা হবে সেটাকে আমরা বলি সামেটিভ অ্যাসেসমেন্ট। আমাদের এখন ভিতরে যে অ্যাসেসমেন্ট শিট যদি থেকে থাকে তাহলে সেটা হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো আমাকে যদি পরীক্ষা লিখতে বলে অ্যাটলিস্ট এটুকু লিখলেও হবে যে ইনফরমেশন শিট, জব শিট, স্পেসিফিক শিট। আমরা পরে দেখবো সেই জায়গায়। আর দুটা সিবিএলএম টাইপ হচ্ছে দুই রকম বলেছে, একটা হলো স্টুডেন্টের জন্য আর একটা হলো টিচারদের জন্য। টিচার গাইড, একটা স্টুডেন্ট ইনস্ট্রাকশন। ঠিক আছে, এই হলো মোটামুটি। স্টুডেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে কি কি থাকে এটা আপনি একবার দেখে নিলেই চলবে, এইগুলো থাকে কি কি ইত্যাদি। সো এই হলো মেইন ছবিটা, যেটা আমরা বলছি সিএস থেকে সিডি কিভাবে আসলো। সিএস থেকে সিডি, আবারও বলি সিএস থেকে এই যে যেটা আমাদের ইয়ে হয়েছে, এনরোলস হয়েছে, এনরোলস হওয়ার পরে এখানে কোয়ালিফিকেশন, অ্যাক্রিডিটেশন এগুলো সিলেক্ট করছি কোনটার জন্য, কোন কোয়ালিফিকেশনের জন্য হবে, অ্যাক্রিডিটেট করছি কোন ডকুমেন্ট, সবকিছু এখানে মেনশন করছে। লার্নিং ডিজাইনটা ডিজাইন করবে, ডিজাইনটার সঙ্গে আমার গ্রাজুয়ালি কি কি থাকবে সেই কথাগুলো বলছে। ডিজাইনের মধ্যে এই কটা বাদেও আরো অন্যান্য জিনিস থাকে, আমরা আমাদের সিবিএলএম এ দেখেছি, সেটা হয়তো আমাদের এই ডিসকাশনে আসবে আশা করি। আমরা পরের যে বিষয়টা নিয়ে কথা বলছি, একটা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। আগের ওই সিএস যেমন বলেছে যে সিএস কি সিডি কি সেটার সংজ্ঞা যেরকম আসে, তেমনি ভাবে লার্নিং আউটকাম এবং আমাদের যে এলিমেন্টস, এই দুটার মধ্যে রিলেশনটা কি, হ্যাঁ, এইটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে। আমার এই বইটা ওখানে না থাকলেও পরের যে সিবিএলএম আছে তাতে এইভাবে দেয়া আছে। এই দুটা, ওই দুই সিবিএলএম এ থাকলেও একটা পড়লেই হবে, এবং এইটাই আমাদেরকে লিখতে হবে উত্তর হিসাবে। খুব পয়েন্ট দিয়ে লেখা আছে, কয়েকটা দুটা তিনটা করে পয়েন্ট খেয়াল রাখলেই হবে। আমার লার্নিং আউটকাম কোনটা সেটা আমাদের নিশ্চয়ই সিডির মধ্যে থাকে। লার্নিং আউটকাম থাকবে কোন জায়গায়, লার্নিং আউটকাম কোন জায়গায় আছে? অবশ্যই ডকুমেন্টস এর মধ্যে। আমার সিএস এর মধ্যে তো কোনো লার্নিং আউটকাম নাই, সিএস ওটা এলিমেন্টস হিসেবে আছে। তো এনিওয়ে আমরা দেখি লার্নিং আউটকাম এর মধ্যে কি আছে। সে বলছে এই যে কারিকুলাম টার্ম, তাহলে প্রথম কথা হচ্ছে এটা কারিকুলামে থাকবে, তাহলে কারিকুলামের টার্ম লার্নিং আউটকামটা। তারপরে বলছে স্টেট হোয়াট এ লার্নার শুড বি এবল টু ডু টুয়ার্ডস অ্যাচিভিং দ্য পারপাস অফ দ্য মডিউল পাবলিক ইউনিট অফ কম্পিটেন্সি। তার মানে এটা একটা স্টেটমেন্ট, কিসের, যে লার্নাররা কি শিখবে, হ্যাঁ, সেটার একটা স্টেটমেন্ট। এটা স্টেটমেন্ট অফ এ লার্নার, হ্যাঁ, or he or she
উইল লার্ন। হ্যাঁ, এই স্টেটমেন্টটা এটা। তারপরে বলছে রিলেটস টু স্ট্যান্ডার্ডস অফ কম্পিটেন্সি আইডেন্টিফাইড বাই ইন্ডাস্ট্রি, এবং এইখানে যা কিছু আছে এটা রিলেট করবে কার সঙ্গে, ওই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সঙ্গে রিলেট করবে। ইন্ডাস্ট্রি প্রডিউসড যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সেটার সঙ্গে রিলেট করে, অবশ্যই রিলেট করবে, আদারওয়াইজ আমি তো বলেছি যে ওর সবকিছু এখানে থাকবে, সুতরাং এটা রিলেট করবে। স্টুডেন্ট লার্নাররা কি শিখবে সেই কথা এখানে বলা আছে, এটা সিএস ইন্ডাস্ট্রিজ মানে সিএস এর সঙ্গে এটা রিলেট করবে। আর কি, ইজ রিটেন অ্যাজ এ অ্যাকশন স্টেটমেন্ট ফর দ্য লার্নার্স পয়েন্ট অফ ভিউ। এই যে অ্যাকশন স্টেটমেন্ট হিসাবে ওই কথাগুলো লেখা থাকবে, যেমন আমরা 5টা লার্নিং আউটকাম লিখেছি, এটা অ্যাকশন স্টেটমেন্ট হিসেবে আমাদের পয়েন্ট আউট করা আছে। তাহলে 4টা পয়েন্ট লিখেছে, একটা কারিকুলামকে কারিকুলাম টার্ম বলেছে এটা, আর একটা বলেছে লার্নাররা কি শিখবে সেই কথাটা বলা আছে, এটা ইন্ডাস্ট্রি আইএস মানে এটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সঙ্গে রিলেট করবে, এবং এটা অ্যাকশন স্টেটমেন্টটা দেওয়া আছে এটার মধ্যে, লার্নারের অ্যাকশন স্টেটমেন্ট। এবার আসি যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি। এলিমেন্টস অফ কম্পিটেন্সি, তাহলে ওটা যদি কারিকুলাম টার্ম হয় তাহলে এটা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম, সোজা কথা। তাহলে একেবারে স্টেট একটা করে পয়েন্ট আমরা পেয়েছি, ওটা কারিকুলাম ডকুমেন্টের টার্ম, আর এটা হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের টার্ম, এলিমেন্টসটা। তারপরে কি, ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ ইউনিট অফ কম্পিটেন্সি। ওই ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে বেসিক ব্লকটাই হলো এলিমেন্টস, আমরা আগেও দেখেছি বেসিক ব্লক ওটা। হ্যাঁ, তারপরে বলছে ডেসক্রাইব দ্য টাস্ক দ্যাট মেক্স আপ দ্য ব্রডার ফাংশন অফ জব, যে মেইন যে ফাংশন জবের সেটাকে ডেসক্রিপ্ট করেছে এই এলিমেন্টস এর মধ্যে। তাহলে এলিমেন্টস এবং লার্নিং আউটকাম দুটো আবার কম্পেয়ার করে দেখেছি। কম্পারিজনও বললে একই কথা, রিলেশনশিপও বললে একই কথাই আমরা বলতে পারবো, আমরা বুঝে বুঝে নিজের ভাষায় লিখলেও চলবে। ভ্যালিডেটিং ট্রেনিং রিকোয়ারমেন্টস বাই দ্য ফলোইং পারসনস। এই ভ্যালিডেট করবে কারা, কার দ্বারা এটা ভ্যালিডেট হতে পারে? অবশ্যই এটা এক্সপার্ট ছাড়া তো এই ট্রেনিং রিকোয়ারমেন্ট কি ভ্যালিডেট হয়? ভ্যালিডেট করবে এক্সপার্ট ইন দ্য ট্রেনিজ ট্রেড এরিয়া। ওই ট্রেড এরিয়া ট্রেনিজ যে এক্সপার্ট তারা করতে পারে। হ্যাঁ, ট্রেনি এক্সপার্টও কিন্তু ভ্যালিডেট করতে পারে যে না, আমরা যা শিখতে যাচ্ছি এটা ঠিক শিখতেছি। সুপারভাইজার অর ট্রেনি এমপ্লয়ার্স, তাহলে এখানে কিন্তু বেশ একটা মজার ব্যাপার আছে। এক্সপার্ট বলছে ট্রেনি, সেও তার ভ্যালিডেট করবে, আবার বলতেছে সুপারভাইজার হ্যাঁ তাও ভ্যালিডেট করবে। ট্রেনিং প্রোভাইডার্স, যিনি ট্রেনিং প্রোভাইড করবেন তারাও সেটা করবে। ট্রেনার্স, টিচার্স অ্যান্ড অ্যাসেসর, তারা এটা ভ্যালিডেট করতে পারে। পার্টিসিপেট ট্রেনি, যারা অংশগ্রহণকারী তারাও কিন্তু এটাকে ভ্যালিডেট করতে পারে। এর মধ্যে ভুল ভ্রান্তি থাকলে এই যে মান্নান ভাই প্রায় ধরে যে এটা কেন হ্যাঁ, তাহলে ওর কথার মধ্যে কিন্তু সেটাও ভ্যালিডেট হয়ে গেছে যে প্রফেশনাল কোর্স, আমি তো পিএইচডি করবো, তাই আমি এটা করবো কেন? ওই যে ওখান থেকে কিন্তু কথা বলার পরে ওই জিনিসগুলো কিন্তু তার মাধ্যমে কিন্তু ভ্যালিডেট হয়েছে। তারপরে গভর্নমেন্ট রেগুলেটরি বডিজ আছে, তারপরে যেমন বিটিবি আছে, এনএসডি আছে, তারা করবে। কনসালটেটিভ কমিটি আছে, বিটিবি রেজিস্টার্ড অ্যাসেসর আছে, তারা এগুলোকে ভ্যালিডেট করবে। সুতরাং ভ্যালিডেট কাদের মাধ্যমে হতে পারে সেটা একটা লিস্ট আমরা এখানে পেয়েছি। লার্নিং আউটকামস এন্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, রিমেম্বার ইট। এই যে লার্নিং আউটকাম এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট আবার বলি যে পারফরমেন্স ক্রাইটেরিয়াই হবে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আমরা বারবার বলেছি যে আমরা যে সিএস এ দেখেছি যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, সেটাই হুবহু কিন্তু অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আবার এখানে লিখেছে যে লার্নিং আউটকাম, এখানে লার্নিং আউটকাম এন্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর দ্য এসেনশিয়াল পার্ট অফ কারিকুলাম ডিজাইন এন্ড নিডস টু বি রিটেন in planning stages. Well written outcomes and criteria enable higher level skills and a learner led curriculum to be developed. তাহলে অ্যাসেসমেন্ট যেহেতু করবে, ফাইনালি যে অ্যাসেসর আসবে সে কি করবে? সে তো ফাইনালি ক্যান্ডিডেটকে অ্যাসেসমেন্ট করবে। সুতরাং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া যদি সুন্দর
ভাবে আউটকাম হিসেবে না পাই, তাহলে কিন্তু অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া যদি ক্লিয়ার না হয় লার্নাররা, তাহলে কিন্তু সেই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিছু হলেও সমস্যায় পড়তে পারে। সেই জন্য অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এখানে অনেক গুরুত্বপূর্ণ। লার্নিং আউটকাম ডিফাইন হোয়াট স্টুডেন্ট আর এক্সপেক্টেড টু লার্ন। হ্যাঁ, লার্নিং আউটকামের সঙ্গে তো আগেও দেখেছে, আবার এখানে বলছে ডিফাইন হোয়াট স্টুডেন্ট আর এক্সপেক্টেড টু লার্ন এন্ড হোয়াট দে নিড টু ডু টু পাস। পাস করার জন্য কি দরকার সেটাই, মানে ওই যে লার্নিং আউটকাম গুলো সেটাই হলো তার এক্সপেক্টেড শেখার বিষয়, এবং সে যদি পাস করতে যায় ওইটার উপরেই তার দখল আসতে হবে। Assessment criteria are based on the intended learning outcome for the work being assessed and make explicit the knowledge, understanding and skills marked expected a student to display in the assessment task. তাহলে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কিন্তু আবারও যদি বলি লার্নিং যে ঠিক আছে, লার্নিং আউটকাম যেটা সেটাই, কিন্তু ওই লার্নিং আউটকামের ভিতরের থেকে আমরা দেখেছি আরো পয়েন্ট দিয়ে পারফরমেন্স ক্রাইটেরিয়া বলেছে যে ঠিক আছে, ওর মধ্যে অনেক ধরনের বিষয় লিখেছে, যার মধ্যে আমার স্কিল গুলো আসে, যার মধ্যে আমার নলেজ গুলো আসে, হ্যাঁ, যার মধ্যে আমার অ্যাটিটিউড গুলো এক্সপ্রেস করে, সেই যে পয়েন্ট গুলো সেইগুলো নিয়ে আমার কিন্তু অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, যার মাধ্যমে আমরা ওই লার্নিং আউটকামের ওই অংশ থেকে আমরা নলেজকে এনশিওর করছি, আন্ডারস্ট্যান্ডিংটাকে এনশিওর করছি, স্কিলটাকে এনশিওর করতে পারছি ওই ক্রাইটেরিয়া থেকে। সো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হলো সেটাই, হ্যাঁ, যে যেটাকে লার্নিং আউটকামের বিষয়টাকে ক্লিয়ার করে তার নলেজ, তার স্কিল এবং তার অ্যাটিটিউড, হ্যাঁ, রিফ্লেক্ট করে এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে। লার্নিং আউটকাম আবার বলছে the focus of the curriculum design, এটা কারিকুলাম ডিজাইনকে মেইনলি ফোকাস করছে। আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া স্পেসিফাই হাউ দ্য অ্যাসেসমেন্ট টাস্ক উইল বি জাজড, যে জাজমেন্ট করবে সে এই ক্রাইটেরিয়ার উপরে জাজমেন্ট করবে। আমি আগে যেটা বলেছিলাম বারবার, যে যতবার আমি টেস্ট নিতে যাই না কেন এইটার উপরে বেস করে নিয়ে থাকি। They may also include recognition of formative assessment, এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও রিকগনাইজড হতে পারে এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তো এট দ্য সেম টাইম আবার বলছে যে ফাইনালি প্রিরিকুইজিট ফর এ সামেটিভ অ্যাসেসমেন্ট, এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট থেকে আমরা যেগুলো পাচ্ছি, লার্ন করছি, এটাই কিন্তু আলটিমেটলি সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য এটা প্রিরিকুইজিট হিসেবে কাজ করছে। বোথ ফরমেটিভ এন্ড সামেটিভ অ্যাসেসমেন্ট টাস্ক should enable learning by emphasizing process and achievement and hence fostering motivation, মানে এর মাধ্যমে কিন্তু আমরা মোটিভেট হচ্ছি, লার্ন করছি ইত্যাদি, এই সব কারণ। Assessment feedback should relate especially to the learning outcome and assessment criteria and indicate to learn how to improve. তাহলে এই যে অ্যাসেসমেন্ট করার পরে যে ফিডব্যাকটা আসছে, আমি যদি কোনো জায়গায় ভুল করে থাকি, আমার যদি কোনো জায়গায় ল্যাবস গ্যাপ থেকে আমার নলেজের বা স্কিলের, হ্যাঁ, সুতরাং কিন্তু আমরা ফিডব্যাক থেকে জানতে পারছি যে আজকেও যতগুলো আলোচনা হলো, সেখানে কিন্তু যে ফিডব্যাকটা পাওয়া গেল, সেই জায়গাটা সেটা থেকে কিন্তু আমরা যথেষ্টভাবে নিজের নলেজ এবং নিজের স্কিলকে আমরা গেইন করছি, আমার ইমপ্রুভমেন্টটা আমার আসছে। তাহলে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে কিন্তু এই অ্যাসেসমেন্ট করার মাধ্যমে কিন্তু আরেকটা গেইনিং আমার আসতে পারে। এরপরে যেটা আমরা একটু বলতে চাচ্ছি যে ঠিক আছে, এত কিছু আমরা তো আসল জায়গায় এখনো যাই নাই, সিভিএলএম তৈরি করার জায়গায় আমরা যাই নাই, আমরা বেশি আর কথা বলবো না, আর তাতে বোরিং আসতে পারে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। এখানে আমাদেরকে বলছে অ্যাডাল্ট লার্নিংটা কি। আসলে আমরা কিন্তু যে প্যাডাগজি বলি আর অ্যান্ড্রোগজি বলি, প্যাডাগজিটা একটা পদ্ধতি, শিক্ষার পদ্ধতি, সেটা জেনারেল লেভেলের জন্য ঠিক আছে, কিন্তু অ্যান্ড্রোগজিটা পার্টিকুলারলি একটু অ্যাডাল্ট লার্নারদের জন্য ব্যবহার করে থাকে। এইখানে কিন্তু খেয়াল করেন যে এটা অ্যাডাল্ট লার্নারের ক্ষেত্রে ডিফাইন করছে কি, দ্য এন্টায়ার রেঞ্জ অফ ফর্মাল
non-formal and informal learning activities, which are undertaken by adults after a break since leaving initial education and training, and which result in the acquisition of new knowledge and skill. বলে অ্যাডাল্ট লার্নারটা কোন জায়গায় করছে? আসলে লেখাপড়া শেষ করে এসে, নর্মাল লেখাপড়া যখন একবার শেষ করে আসছি, শেষ করার পরে আবার নতুন কিছু শেখার জন্য আমরা জানতে চাচ্ছি। এখানে আমরা অনেকে যারা বয়স্ক আছি তারা কিন্তু আমাদের নতুন করে শেখার বিষয়টা আসছে, নতুন যে থিঙ্কিং গুলো আসছে, সেটা ইনফর্মাল হতে পারে, সেটা ফর্মালও হতে পারে, সেটা নন ফর্মালও হতে পারে, বিভিন্ন লেভেলেই হতে পারে। তো বিভিন্ন লেভেলে, ফর্মাল, নন ফর্মাল এবং ইনফর্মাল লেভেলে যে লার্নিংটা আমরা আনতে যাচ্ছি, এবং যারা বিশেষ করে বয়স্ক তারা তাদের আগেই পড়াশোনা শেষ করে আসছে, শেষ করার পরেও নতুন করে আবার শিখতে চাচ্ছি, নতুন নলেজ গ্যাদার করতে চাইলে সেটাকে আমরা অ্যাডাল্ট লার্নিং হিসেবে ধরে নিচ্ছি। তো 7 core principles have been identified in practice of adult learning. 7টা প্রিন্সিপালের কথা বলছে, ছোট ছোট করে 7টা প্রিন্সিপালের কথা জাস্ট অল্প একটু বুঝবো। লার্নার্স নিড টু নো, অ্যাডাল্ট ব্রিং লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট। তাহলে বলছে যে যারা বয়স্ক তারা কিন্তু লাইফ এক্সপিরিয়েন্স থেকেও কিন্তু শিখে, প্রতিনিয়ত শেখে। দিস এক্সপিরিয়েন্স অ্যান্ড knowledge include work related, family and community events and circumstances. বলছে যে এই যে এক্সপেরিয়েন্সটা, সেই এক্সপেরিয়েন্সটা হতে পারে কোথা থেকে? যে কাজ করার মাধ্যমে, আমি একটা কাজ করছি সেখান থেকে আমি লার্ন করছি। আমি পরিবারের সময় দিচ্ছি, পরিবারের বিভিন্ন কাজের ব্যাপারেও আমার কিন্তু লার্নিং করা হয়। আমার বাড়িতে কথা যে হঠাৎ করে শাওয়ারটায় প্রবলেম দিল, তাহলে আমি যদি ওই শাওয়ারটায় প্রবলেম দিল ওটাকে ঠিক করার বিষয় নিয়ে যদি আমি কাজ করতে যাই, আমার ওখানে একটা লার্নিং এসে যেতে পারে। আমার অন্য কোনো যে কোনো ধরনের সমস্যা বাসার মধ্যে আছে, সেই প্রবলেমটা যদি আমি সলভ করতে যাই আমার লার্নিং ঘটে যায়, তাহলে সেটা আসতে পারে, সেটাও কিন্তু এই নিচ থেকে আমরা জানতে পারছি। প্রয়োজন ছিল বলে, সেই ফ্যামিলির প্রয়োজন ছিল বলে আমরা সেখান থেকে যাচ্ছি। কমিউনিটির অনেক কাজ আছে, সেই কমিউনিটির কাজের মাধ্যমেও কিন্তু শেখা হয়ে যায়। সেলফ কনসেপ্ট অফ লার্নার্স, এটা একটা অ্যাডাল্ট লার্নার হিসেবে কাজ করছে। অ্যাডাল্টস টেন্ড টু প্রিফার সেলফ ডাইরেক্টেড, অটোনোমাস লার্নিং ইত্যাদি। আমরা এখানে মেইনলি 7 যে পয়েন্ট, এই পয়েন্টটা প্রিন্সিপাল গুলো, আমি জাস্ট প্রিন্সিপাল গুলো যদি মনে রাখি, এখানে প্রিন্সিপাল গুলো আছে, ওইটা লিখে দিলে আবার চলবে, খুব বেশি কষ্ট আমরা করতে চাই না। তাহলে একটা পয়েন্ট আমরা লার্নার্স নিড টু নো, আর একটা লিখেছে সেলফ কনসেপ্ট অফ লার্নার্স। প্রত্যেকের একটা তো সেলফ কনসেপশন আছে, আমরা জানি, সেখান থেকেও আমরা অনেক কিছু শিখি গ্রাজুয়ালি। তারপরে প্রায়র এক্সপেরিয়েন্স অফ লার্নার, পূর্ব অভিজ্ঞতা লার্নারের, সেখান থেকে আমরা শিখতে পারি। রেডিনেস টু লার্ন, orientation to learning, motivation to learn, desire feedback on the progress. সাধারণত এইগুলো, এই 7টা পয়েন্টের কথা যদি জানতে চায়, খুব একটা ইম্পর্টেন্ট এরকম না, তবে অ্যাডাল্ট লার্নারের ক্ষেত্রে এই 7টা পয়েন্ট এখানে আছে, এটা আমরা জেনে রাখলাম। আরেকটা আছে, সেটা অ্যাডাল্ট লার্নিং এর অন্য পদ্ধতি, সেটা অন্য জায়গায় আমরা দেখব। ভার্ব বলে আরেকটা আছে। অ্যাডাল্টরা শিক্ষা গ্রহণ করে থাকে যে ধরনের 7টা প্রিন্সিপাল, সেটা এখানে বলেছে। এটা নিজেও ভাবতে পারি, ভেবে ওখান থেকে ওভাবে লিখতে পারবো। এটা আমার 7টা পয়েন্টের মেনশন করলে তো ওখান থেকে হুবহু 7টা লিখতে হবে, আর নাহলে আমাকে 4-5টা লিখতে পারলেও চলবে। এরপরে লার্নিং অফ টোন 2 যেটা অ্যাডাপ্ট, আচ্ছা এটা তাহলে আমার মনে হয় কি আর না যাই না, 7 পয়েন্ট। হ্যাঁ, যাই হোক, আমরা এখানে আপাতত ক্লোজ করি। আচ্ছা, খুব বেশি কিন্তু আলোচনা করি নাই, আমার মনে হয় যে খুব না বোঝার মতন বিষয় কিছু ছিল না, যেমন সিএস এর কথা এবং সিডি কারিকুলাম ডকুমেন্ট, দুটা ব্যাপার, এটা ভালো করে বোঝার বিষয়। নিজের মতন করে এক লাইন করে সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করি বারবার।
তাহলেই চলবে, অন্যটা বাদ দেই, এক লাইন করে রাখার চেষ্টা করি। তারপরে যেটা আমাকে পার্থক্য, যেটা লার্নিং আউটকাম আর এলিমেন্টস, এই দুটার মধ্যে কিন্তু রিলেশন, পার্থক্য, এটা কিন্তু আমাকে একটু জানতে হবে ভালো করে। এটা ওই যে তিনটা পয়েন্ট নিজের মতন করে আমরা বুঝি যে এলিমেন্টস হলে আমরা বুঝবো সিএস এর টার্ম, আমরা যদি লার্নিং আউটকাম বলি তাহলে আমরা বলবো কারিকুলামের টার্ম। তো সুতরাং টার্ম দুটা কি সেটা আমরা জানি। আমরা তো একদম স্পষ্টই বুঝতে পারি যে মেইন বিষয়টা কি, এলিমেন্টসটা তো ওই ইউনিট অফ কম্পিটেন্সের মূল বিষয়, তাই না? সিমিলারলি লার্নিং আউটকামটাই তো আমাদের স্টুডেন্টের লার্নিং এর মূল বিষয়টা, সেটা ওখানে জড়িত। লার্নিং আউটকাম তো অবশ্যই রিলেট করবে কারিকুলাম ডকুমেন্টের সঙ্গে, না করলে তো হবে না। তার সে যে স্টেটমেন্টটা যেভাবে ব্যবহার করছে পয়েন্ট আকারে, সেটা আমরা দেখেছি লার্নিং আউটকাম ব্যাপারে স্টুডেন্টের কি শিখবে সেই জিনিসটা। আর ব্রড সেন্সে আমরা দেখেছি যে সিএস এর ক্ষেত্রে এলিমেন্টসটা কাজে লাগছে। এভাবে আমরা একটু একটু করে বুঝবো। এবং আরেকটা বিষয় খুব খেয়াল করতে হবে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই কথাগুলোর মধ্যে রিলেশনটা কি, এটাও কিন্তু পরীক্ষা আসে। পারফরমেন্স ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এই কথাগুলো আসে। অ্যাডাল্ট লার্নার 7টা পয়েন্ট মনে রাখতে পারলে ভালো, না পারলে তো মনে না রাখতে পারলেও সমস্যা নেই, জাস্ট ওখান থেকে আমরা দেখে নিব। মোটামুটি ভাবে এইগুলো আমরা আজকের আলোচনায় রেখেছি। আমরা ইনশাল্লাহ সামনের দিন আবার 7.2 সেটা নিয়ে কথা বলবো। তো কারো যদি আর কোনো আস্কিং থেকে থাকে তাহলে বলতে পারে। কারো কি কোনো অসুবিধা আছে বুঝতে? স্যার আমার এভিডেন্স নিয়ে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এভিডেন্স 9 কালকে যেটা করা হয়েছিল 9 এবং 10। হ্যাঁ স্যার 9 এর যে পেজ নাম্বার 17 কম্পিটেন্সি পারফরম্যান্স ক্রাইটেরিয়া আর সার্টিফাইড বাই, এখানে আসলে মানে কি লিখবো সেটা আমি বুঝতেছি না। আর সার্টিফাইড বাই পারফরম্যান্স বললে ক্রাইটেরিয়া তো আমি প্রথমে বলি সার্টিফাইড বাই, তাহলে মানে সার্টিফিকেশনটা কে দিবে, যে আমি ট্রেনিংটা কোথায় করতে যাব, আমি যেই জায়গায় করতে যাব সেইখানে তার যে অথরিটি সে এই সার্টিফিকেশনটা করবে। ঠিক আছে? তাহলে আমি আর একটা ফিল আপ করাটা নিয়ে আমরা, আচ্ছা ওইটা তো ওই যে জায়গায় বুঝি নাই ওইটা গ্যাপ রেখে দিলে আমরা ওটা কারেকশন করে দিব। ঠিক আছে? ওকে স্যার এভিডেন্স 10 এর মধ্যে তো আপনি বলছেন যেমন আমার কম্পিউটার অপারেশন লেভেল 1 কমপ্লিট করা, তো এখন হলো আমি এখানে লেভেল 2 এবং লেভেল 3 এর কথা বলবো, যে আমি এখন লেভেল 2 এবং লেভেল 3 এর দিকে মানে নেক্সট ইয়ারকে আমি লেভেল 2 এবং লেভেল 3 করব। তো পরের পেজে যে বলছে যে আই উইল বি কভার জেনারিক কম্পিটেন্সি, সেক্টর কম্পিটেন্সি আর হলো অকুপেশন কম্পিটেন্সি। তো আমি ওই সিএস এর মধ্যে চেক করলাম লেভেল 1 এর মধ্যে সেক্টর কম্পিটেন্সি লেভেল 1 এ আছে বাট লেভেল 2 তে নাই কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে। আচ্ছা তো সেক্টর কম্পিটেন্সি ঘরটা ফাঁকা রাখবো না? হ্যাঁ যেটুকু যেটা আছে সেটাই লিখবো, ফাঁকা থাকবে, অথবা আমার যেটুকু যেটা আছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া, পারফরম্যান্স ক্রাইটেরিয়া তো হুবহু ওখানেই দেয়া আছে। স্যার পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো তো বিশাল বড় 1.1 1.2 করে করে, মানে পারফরম্যান্স ক্রাইটেরিয়া হ্যাঁ বেশি আছে, আমরা ওখান থেকে কমায় দিব। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে বেশি, বলছি যে ওখানে বেশি আছে, বেশি দিতে পারবো আমি। আমরা একটা আমি আজকে ওই কপি দিয়ে দেব, মানে দ্যাট ইজ এটা বলে কি ওয়ার্ডের একটা কপি দিব, তাহলে ওয়ার্ডের কপি দিলে ওইখানে এটা বড় ছোট করা যাবে ঘর। হ্যাঁ পেজ বাড়লেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওই পেজের একটা তো নাম্বার আছে, ওই পেজের নাম্বার ধরে দিলে কথার কথা, যদি 17 নম্বর পেজ হয় 17A 17B 17C করে ওই রকম পেজ নাম্বার বাড়ায় দিব। ঠিক আছে? 18 19 না দিয়ে 17A 17B 17C 17D এইভাবে দিয়ে দিব। ক্লিয়ার আছে কথাটা? মানে স্যার আমাদের পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে যা আছে সম্পূর্ণটাই আমাদের লিখতে হবে। হ্যাঁ লেখা উচিত। হ্যাঁ সব যতটুকু সম্ভব, 2-1টা কম দিলে কোনো সমস্যা হবে না। হ্যালো হ্যাঁ
চেষ্টা করব আমরা হুবহু দিয়ে দিব, সমস্যা কি? ওকে স্যার। হ্যাঁ তাহলে ঠিক স্যার আছে, ওয়ার্ড ফাইলটা হলেই ভালো হয়, এভাবে করতে আমি গেলে ওয়ার্ড ফাইল জায়গা হচ্ছে আমি না। ওয়ার্ড ফাইল দিয়ে দিব, অসুবিধা নেই। যে জায়গায় ওয়ার্ড ফাইল লাগবে আমি দিয়ে দেবো সেটা, ঠিক আছে? যেটা জায়গা লাগবে আমি সেটা ওয়ার্ড ফাইল দিয়ে দেবো, চাইলেই হবে। আর ওকে স্যার। আচ্ছা দিলারা, তুমি কি পেয়েছো ইয়ার কপিগুলো, সিএস গুলো পেয়েছো? জি স্যার, আজকে নিয়ে আসছি যে স্যার। ওকে ঠিক আছে, ওই এভিডেন্সও নিয়ে আসছো তাই না? হ্যাঁ, সবগুলাই নিয়ে আসছি। ওকে ঠিক আছে। স্যার স্যার এগুলো কি সব হাতে লিখতে হবে কলম দিয়ে, না কম্পিউটারে করলে ভালো হবে? প্রথমে বলেছি যে না, হাতে লিখলে সুবিধা কি আমি বলি, কম্পিউটার লিখলে যে হবে না তা না, লিখলেও হবে। হাতে লিখলে যেটা সুবিধা হয় কি, যে এই যে অ্যাসেসর যখন যাবে সে কি করবে, যে এভিডেন্স গুলোর কিন্তু ওই যে কিছু প্রিন্সিপাল আছে যে অথেন্টিক কিনা। প্রশ্ন হচ্ছে যে আমি যে অ্যাসেসমেন্টটা করছি, যার জন্য অ্যাসেসমেন্ট করছি, সে যে সব কাজগুলো শো করেছে, সে যে এভিডেন্স গুলো করেছে, সে যে নিজে হাতে করেছে কিনা, সেইটা যে অথেন্টিসিটি, সেটা হবে, ওইটা অথেন্টিক হবে যদি সে নিজে পেন্সিল দিয়ে লেখে, তখন বলতে পারবে যে আমি করেছি, এই যে আমি কলম দিয়ে পরে লিখেছি আর নিজে হাতে লিখেছি, এই যে আমার হাতের লেখা, এটা অন্যের হাতের লেখা না। ঠিক আছে, এটা একটা অথেন্টিসিটির বিষয়, এটা একটা প্রিন্সিপাল, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটা প্রিন্সিপালের মধ্যে আছে অথেন্টিসিটি। অথেন্টিক কিনা সেটা যাচাই করার দায়িত্ব আছে স্যার। আমি যদি তাকে কপি পেস্ট করে না করে আমি যদি নিজে হাতে লিখি, হ্যাঁ, কম্পিউটারে লিখলে তো কপি পেস্ট হয়ে করার সুযোগ আছে, কিন্তু ওখানে কিন্তু হাতে লিখলে কিন্তু সেই সুযোগ নাই। নিজের হাতের লেখাটা একটা বড় জিনিস, আর নিজের হাতের লিখলে সেটা মানে বলতেও সুবিধা হয়, মনে থাকে, এই জন্য বলেছি পারলে লিখতে হবে হাতে, এইটাই বলেছি। ওকে স্যার। আর কেউ কোনো প্রশ্ন আছে? তাহলে না থাকলে আমি শেষ করতে চাই। তাহলে আমি কি কালকে পাবো মেইলে? আমি আজকে তো দিয়ে দেব, নাকি কালকেও হবে না? ওই যেহেতু আমি আজকে দিতেছি কপি পেস্ট করে। আর স্যার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। হ্যাঁ করো, যা পারো করো, দাও, তারপর আমরা আবার করব, সমস্যা নেই। আচ্ছা আমি আরেকটা জিনিস বলি, যে লেভেল 2 আর 3 যে কথাটা বলা হয়েছে ওখানে কিন্তু মেনশন করা আছে 2, যেটা কথার কথা আমার লেভেল 1 যদি করা থাকে তাহলে লেভেল 2 এটা হলো কোর্স আকারে যাচ্ছে, আর লেভেল 3 কিন্তু ওখানে একটা অংশ তারা দেখাইছে, সেই জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রি ভিজিট করব বা ইন্ডাস্ট্রি অ্যাটাচ করব, সেই জায়গায় কিন্তু ওই ডিটেইলিং এর কথা বলে নাই। মানে দুইটা, মানে টেকনিক্যাল স্কিলের মধ্যেও দুটো পার্ট এবং প্রফেশনাল স্কিলের মধ্যে দুটো পার্ট। প্রফেশনাল স্কিলের মধ্যে যেমন একটা বলছে যে নতুন কোর্স আমি শিখবো, তার সঙ্গে আরেকটা বলেছে যে সেমিনার হোক, ল্যাঙ্গুয়েজ হোক, সেগুলো আমি করব, হ্যাঁ, বা আরেকটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ হোক, সেটা আমরা করব। আর সিমিলারলি টেকনিক্যাল এর ক্ষেত্রেও কিন্তু একটা বলেছে লেভেল 1 যদি করে থাকি তাহলে লেভেল 2 আমি এটা সাজেস্ট করব। আর একটা হলো ইন্ডাস্ট্রির সঙ্গে ওই যে নতুন কিছু জিনিস আসছে, যে এই পড়াতে গেলে আমার ওই জ্ঞানটা থাকা দরকার, সুতরাং ইন্ডাস্ট্রি ভিজিটের মাধ্যমে ওইটা লার্ন করব আমি। সুতরাং ওইটা লেভেল 3 এর একটা অংশ হতে পারে, হ্যাঁ, সেটা কিন্তু লেভেল 3 এর পুরো জিনিসটা আসবে না। ওইখানে ডিটেইল কিন্তু দেখা যাবে যে কোনটা ডিটেইলটা আছে। ইন্ডাস্ট্রি ভিজিট ক্ষেত্রে ডিটেইলিং এর ক্ষেত্রে কিছু কম বিষয় আছে, কম লিখলেও হবে। ঠিক আছে? জি স্যার। আমি আপাতত শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।